নাজমুল সাকিব বলছি। হ্যাঁ হ্যাঁ, সাকিব ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি শুরু করে দিব? হ্যাঁ সাকিব ভাই, আমরা কি শুরু করব? আহ জি স্যার, আমরা মনে হয় তাহলে শুরু করে দিতে পারি। আপনি স্টার্টিং করেন। আমাদের আরিফুল ইসলাম স্যার আমাদের সাথে জয়েন করুন কিছুক্ষণের মধ্যে। সমস্যা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমাদের কম্বাইন্ড ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এবং গাইডলাইন সেশনে। আমি ডাক্তার সজীব, আমি সিনোস মেডিকেল একাডেমির মেডিসিনের কোঅর্ডিনেটর। আচ্ছা, আজ হচ্ছে আমি একটু মেডিসিন পোর্শন নিয়ে কথা বলবো। আসলে কম্বাইন্ড প্রিপারেশন এটা আসলে সম্ভব কিনা, কিংবা যদি আমরা কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি মানে জিনিসগুলো ফলো করা উচিত। আমাদের সাথে আমাদের আরো জনপ্রিয় মেন্টর এবং কোঅর্ডিনেটর থাকবে, যারা আপনাদের মেডিসিন, সার্জারি, গাইনি সবগুলো নিয়ে আপনাদেরকে বলবে আর কি, যে আসলে কম্বাইন্ড প্রিপারেশন সম্ভব কিনা, কিংবা সম্ভব হলে এটা আমরা কিভাবে নিতে পারি। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে যখন আমরা আমাদের জার্নিটা শুরু করি, সেই ক্ষেত্রে আফটার ইন্টার্ন লাইফ যখন আমরা আসি বাংলাদেশের পার্সপেক্টিভে, দুইটা ডিগ্রি আছে তাই না? একটা হচ্ছে এফসিপিএস, যেটা হচ্ছে বিসিপিএস, এটা আমাদেরকে রিকগনিশন দেয়। আর একটা হচ্ছে আমাদের এমডি, রেসিডেন্সি পরীক্ষা অথবা এমএস, যেটা হচ্ছে আমাদের বিএসসি, যে আমাদের সেটা আমাদেরকে রিকগনিশন দেয় আর কি। সেই ক্ষেত্রে আমরা যখন এই দুইটা ডিগ্রির দিকে যখন আমরা ফোকাস দেই, ফোকাস আমরা দেখি যে একটা হয় সেটা হচ্ছে নভেম্বর পরীক্ষা হয়, নভেম্বর অথবা ডিসেম্বর ফার্স্ট উইকে, বেশিরভাগ ক্ষেত্রে নভেম্বরে হয়। আর আমাদের যে মেডিসিন পরীক্ষাটা হয় সেটা সাধারণত জানুয়ারিতে হয় অথবা জুলাইতে হয়। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস যদি দেখি, যে আমরা যদি কেউ কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাই, কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাইলে সেই ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো ফলো করা উচিত এবং এটা সম্ভব কিনা। কারণ আমরা যদি দেখি আমাদের সামনের যে 2025 সাল, এখানে জুলাইতে আছে আমাদের এফসিপিএস পরীক্ষা, নভেম্বরে আছে হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা, আবার জানুয়ারিতে আছে এফসিপিএস পরীক্ষা। যখন আপনি টার্গেট রাখবেন যে আমি আসলে অ্যাচিভ করতে চাই, আমি আসলে ওই জার্নিতে যেতে চাই, এটার ভিতরে সবচেয়ে কঠিন যে জিনিসটা সেটা হচ্ছে ধৈর্য। আপনি যখন দুইটা ডিগ্রির জন্য প্যাশনলি পড়াশোনা করবেন, আপনি চান, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝে মাঝে আপনার কনসেন্ট্রেশন ব্রেকআপ হয়ে যেতে পারে, কনসেন্ট্রেশন নাও থাকতে পারে। যে এত বড় একটা জার্নি, সেই জার্নিটা আমি যে শুরু করলাম, এটা শেষ কোথায়, কিভাবে করব, একটা বছর করব, এটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। কিন্তু আপনি যদি ফোকাস থাকেন, আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনি যদি কমিটেড থাকেন, তাহলে এটা সম্ভব। এই সম্ভব জিনিসটাকে আমরা আপনি করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমাদের কম্বাইন ব্যাচের মাধ্যমে। কম্বাইন ব্যাচটা আসলে আমাদের এটার জন্য যে আসলে একজন ডক্টর যখন নিজে নিজে এই সমুদ্রটা পাড়ি দিতে চায়, দেখেন যে এখানে বিশাল বড় একটা সমুদ্র আছে তাই না? তাহলে এই সমুদ্র যদি আপনি পাড়ি দিতে চান, যেটা হয় এটা সমুদ্র, জিনিসটাকে আপনি পাড়ি দিতে চাইলে নিজে নিজে দিতে পারবেন না, কারণ কম্বাইন একে তো এফসিবিএস প্রিপারেশনে কঠিন হয়ে যায়, আবার রেসিডেন্সি প্রিপারেশনে কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে কম্বাইনলি কিভাবে পসিবল? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন কম্বাইন
এই কম্বাইন্ড প্রিপারেশন যদি আমরা নিতে চাই, সেই পসিবল জিনিসটাকে আমরা যদি পসিবল করি, তার জন্য একটা গুছানো গাইডলাইন দরকার। এই গুছানো গাইডলাইনের ক্ষেত্রে আমরা আলটিমেটলি আপনাদেরকে হেল্প করব, আলটিমেটলি আমাদের এই কম্বাইন্ড ব্যাচের মাধ্যমে। যদি আমরা রেসিডেন্সি পরীক্ষা এবং এফসিপি স্পার্টান পরীক্ষা দেখি, দুইটা পরীক্ষার ফরম্যাট দুই রকম, তাই না? একটা রেসিডেন্সি পরীক্ষার ফরম্যাট এবং আমাদের যে এফসিপি পরীক্ষার ফরম্যাট, দুইটা দুই রকম। আমরা যদি আমাদের মেডিসিন পার্ট ওয়ান এর কথা চিন্তা ভাবনা করি, ইন কেস অফ বা কি বলে সেটা হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে, এফসিপি পার্ট ওয়ান মেডিসিন যারা আমরা পরীক্ষাতে দিব, সেখানে যদি আমরা দেখি, এই নর্মালি আমাদের রিসেন্ট যারা পরীক্ষা দিলে, সেটা আপনারা জানেন যে এফসিপিএস পার্ট ওয়ান এক্সামটা এটা আমাদের ইয়ারলি দুইবার হয়, একটা হচ্ছে জানুয়ারিতে হয়, একটা জুলাইতে হয়। এবং এই যে দুইটা পরীক্ষা হয়, এই দুইটা পরীক্ষার ভিতরে সাধারণত এখন একদিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং এই একদিনে টোটাল প্রশ্নটা থাকবে 150টা প্রশ্ন, যেখানে টোটাল 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 300 মার্ক, এবং আপনার পাস মার্ক থাকবে 210। এখন এই যে পরীক্ষাটা আপনি দেখতেছেন, এই ফরম্যাটটা যেটা আপনারা দেখতেছেন, এই ফরম্যাটের ক্ষেত্রে টোটাল 4 ঘন্টা ধরে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি এর সিলেবাস দেখেন, এই সিলেবাসের প্রায় 80%-এর উপরে, 85%-এর উপরে এই জিনিসটা আপনার থাকবে কি থেকে আসবে, এই জিনিসটা আপনার আসবে হচ্ছে টোটাল ডেভিডসন থেকে। ডেভিডসন যদি এফসি স্পার্টান মেডিসিন কেউ পরীক্ষা দিতে চান, এফসি স্পার্টান মেডিসিনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যে একটা মানে বই, একটা ম্যাটেরিয়ালস, যেটার প্রিপারেশন ছাড়া আপনি কখনোই সামনের দিকে যেতে পারবেন না, সেটা হচ্ছে ডেভিডসন। ডেভিডসন আপনাকে খুব ভালো করে পড়তে হবে, ডেভিডসন পড়ার কোনো বিকল্প নাই। ডেভিডসনটাকে সুন্দর করে পড়তে হবে, ডেভিডসনটাকে গুছিয়ে পড়তে হবে। ডেভিডসন পড়লে আপনাকে 80%-এর উপরে আপনি কাভার দিতে পারবেন। এই ডেভিডসনটা যখন আপনি রেসিডেন্সি পরীক্ষাতে যাবেন, এই রেসিডেন্সি পরীক্ষাতে যদি আপনারা লাস্ট রেসিডেন্সি পরীক্ষা দেখেন, রেসিডেন্সি পরীক্ষার মেডিসিনের ক্ষেত্রে এই ডেভিডসন থেকে প্রায় 50টার মতো প্রশ্ন আসছে, প্রায় 48 থেকে 50টার মতো প্রশ্ন আসছে। তবে ডেভিডসনের যে ফিজিওলজি পোর্শনটুকু আছে, সেই ফিজিওলজি পোর্শন গুলো বুঝে বুঝে বললে দেখা যায় এখান থেকে প্রচুর ফিজিওলজির প্রশ্ন আসে, প্রচুর বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আছে, সেখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তারপরে কার্ডিওলজির যে ফিজিওলজি প্রশ্ন, সেখান থেকে প্রশ্ন আসে। নিউরো ফিজিওলজির প্রশ্ন থেকে আসে। জিআইটি ফিজিওলজি যে ডেভিডসনের পোর্শনটুকু আছে, সেখান থেকে আসে। তার মানে একটা জিনিস দেখেন, ডেভিডসন এমন একটা বই, ডেভিডসন এমন একটা বই, যখন আপনি প্রিপারেশন শুরু করবেন, এই ডেভিডসন বইটা যদি আপনি ভালো করে পড়েন, সেখান থেকে ডিরেক্টলি প্রশ্ন আসছে 50টা। তবে ডেভিডসনের মতো যে ওই টপিক গুলো ডেভিডসন আছে, এরকম যদি যোগ করা হয়, আরো 10টা থেকে 15টা প্রশ্ন চলে আসে, 65টা মতো প্রশ্ন চলে আসে, যেখানে টোটাল প্রশ্ন থেকে 200টা। তার মানে আপনাকে যদি মেডিসিনের ক্ষেত্রে যদি আপনি ফোকাস রাখতে চান, সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডেভিডসন। ডেভিডসন যদি আপনি ভালো করে পড়েন, ইচ এন্ড এভরি সিস্টেম পড়েন, সেটা আপনাকে এফসিপিএস হেল্প করতেছে, সেটা আপনাকে রেসিডেন্সিতে হেল্প করতেছে। রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে আমাদের রিসেন্টলি একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এসবিএ, যেটা আগে ছিল না। রেসিডেন্সি টোটাল 200টা প্রশ্ন আসে, এই 200টা প্রশ্নের ভিতরে 20টা হচ্ছে এসবিএ। তবে সামনে এসবি বাড়ানোর সম্ভাবনা আছে, স্যারদের একটা প্ল্যানিং আছে যে আমরা এসবি বাড়াবো, এসবি 50টা করে দিতে পারি। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, স্যারদের এটা হচ্ছে প্রস্তাবনা আছে আর কি। এসবি জিনিসটা আলটিমেটলি এটা মানে প্রায় এখন 20টা থাকে, 180টা হচ্ছে এমসিকিউ। আবার এফসিপিএস পরীক্ষাতে টোটাল 75টা থাকে এমসিকিউ, 75 থেকে এমসিকিউ এবং 75 থেকে এসবিএ। একটা জিনিস হচ্ছে, আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে রেসিডেন্সি পরীক্ষার যদি আপনি দেখেন যে আমি কি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্রায় 50 থেকে 60টা প্রশ্ন এটা কি কিন্তু মাইক্রোফোন নষ্ট নাকি? শোনা যাচ্ছে? আমাকে শোনা যায়? জি স্যার, তাহলে সেই, ক্লিয়ার আছে, সমস্যা নাই, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রেসিডেন্সি থেকে প্রায় 50 থেকে 60টা প্রশ্ন ডেভিডসন থেকে আসতেছে। তাহলে একটা জিনিস দেখেন, আপনাকে যে মেডিসিন প্রিপারেশন আপনি যদি নিতে চান, সেই ক্ষেত্রে যে মানে গুরুত্বপূর্ণ যে বইটা আপনার হাতে আছে, সেটা হচ্ছে আর কিছু না, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ডেভিডসন। ডেভিডসন বইটা আমাকে ভালো করে পড়তে হবে। ডেভিডসন পড়লে আমাকে এফসিপিএসি হেল্প করবে, ডেভিডসন পড়লে এটা আমার রেসিডেন্সিতে হেল্প করবে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় আমাদের সেটা জানতে হবে, বেসিকের বিষয়টা। এটা মেডিসিন ফ্যাকাল্টির ক্ষেত্রে আপনাকে কষ্ট করে কিছু বেসিক জিনিস পড়তে হবে রেসিডেন্সির ক্ষেত্রে, যেমন কি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। এই যে কয়েকটা বেসিক জিনিস আছে, এটা রেসিডেন্সিতে এক্সট্রা পড়তে হয়, যেটা এফসিপিএসসি আমাদের ফিজিওলজি পোর্শনটুকু লাগে।
এফসিপিএস পার্ট 1 মেডিসিনে যারা পরীক্ষা দেবেন তাদের যে পোর্শনটুকু সবচেয়ে বেশি লাগবে সেটা ফিজিওলজি, এবং ফিজিওলজির সব সিস্টেম লাগে না কিন্তু, ফিজিওলজির মেজর সিস্টেম গুলো লাগে, যেমন কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, তারপর হচ্ছে নিউরোলজি। এই যে মেজর সিস্টেম গুলো আছে, এই মেজর সিস্টেম গুলো ফিজিওলজি পার্টটা আমাদের লাগে। তার মানে আমরা যদি একটা জিনিস আপনাদেরকে একটা বলি, কিছু জিনিস রেসিডেন্সিতে মুখস্থ জিনিস চলে আসে, কিছু জিনিস আমাদের এক্সট্রা জিনিস পড়তে হবে, যে জিনিসটা বেসিক জিনিস, যেমন কি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। এদের ভিতরে প্যাথো, ফার্মা, মাইক্রো প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়, এবং এটার সিলেবাসটা খুবই যে বড় তা না, কনফাইন্ড। মাইক্রোবায়োলজি থেকে সাধারণত যে জিনিসগুলো দেখবেন বারবারই প্রশ্ন আসে, এখান থেকে যদি আপনি যে প্রশ্নগুলো আসতেছে রেসিডেন্সি পরীক্ষা অ্যারাউন্ড 20% প্রশ্ন আসে, কিন্তু এখান থেকে দেখবেন যে প্রশ্নগুলো পারা যায়, রিপিট হয় তো এই প্রশ্নগুলো আপনি পাবেন। কিন্তু মাইক্রোবায়োলজি পোর্শনটুকু আপনাকে পড়া লাগতেছে বেসিক জিনিস, মনে করেন আপনাকে দিল ডিএনএ ভাইরাস কোনটা, নিচের কোনটা ডিএনএ ভাইরাস, অথবা আপনাকে দিল যে আরএনএ ভাইরাস কোনগুলো, ঠিক আছে? তা এই যে একটা বেসিক জিনিস, অথবা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক কি, তার মানে এই জিনিসগুলো আপনি পাচ্ছেন মাইক্রোবায়োলজি রেসিডেন্সিতে। কিন্তু আপনি যখন এফসিপিএস পরীক্ষা দিবেন, এফসিপিএস কিন্তু টোটালি ক্লিনিক্যাল এক্সাম। ক্লিনিক্যাল এক্সাম হওয়ার জন্য আপনাকে যে জিনিসটা দিবে, এই মাইক্রোবায়োলজির যে পার্টটা আছে আমাদের ডেভিডসনে, ইনফেকশাস ডিজিজ এন্ড দ্য প্রিন্সিপালস অফ দ্য ইনফেকশাস ডিজিজ, এই জিনিসটা কিন্তু আপনি ডেভিডসনে টোটালি দেখবেন। জিনিসটা কি, টোটাল আপনি দেখবেন যে এই পোর্শনটুকু আপনাকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড দেওয়া আছে, এবং এই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্নটা কিন্তু আপনি এফসিএস পার্টনে পাবেন। তার মানে বেসিক জিনিসটা এটা রেসিডেন্সি পরীক্ষার জন্য লাগে, কিন্তু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড পড়াটা আমার লাগে হচ্ছে এফসিপিএস ওরিয়েন্টেড। তবে এর জন্য মাইক্রোবায়োলজির কিছু বেসিক জিনিস পড়তে হয়। ফার্মাকোলজি এখান থেকেও সেম, খুবই পড়ানো, কনফাইন্ড একটা সিলেবাস। এখান থেকে আপনি দেখবেন প্রায় 10 থেকে 15% প্রশ্ন চলে আসে, 10টা থেকে 15টা মতো প্রশ্ন চলে আসতে পারে। এখন এই প্রশ্নগুলো সেম, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন রিপিটেশন হয়, একটু মুখস্থ পড়া কষ্ট হয় না। বায়োকেমিস্ট্রি সেম, বায়োকেমিস্ট্রি প্রশ্ন 10% থেকে 20% চলে আসে। লাস্ট রেসিডেন্সি পরীক্ষাতে বায়োকেমিস্ট্রি থেকে প্রায় 20টা থেকে 25টা প্রশ্ন আসে। তার মানে দেখেন বায়োকেমিস্ট্রিটা কিন্তু মানে আমাদের জন্য দরকার, তবে বায়োকেমিস্ট্রির প্রশ্ন অনেক রিপিট হয়, সিলেবাসটা কনফাইন। ফিজিওলজি টপিকটা এটা আমাদের জন্য অ্যাজ এ মেডিসিন যারা পরীক্ষা দিব, ফিজিওলজি টপিকটা থেকে একটু পেঁচানো প্রশ্ন আসবে। এখান থেকে যে ফ্ল্যাট প্রশ্ন আসবে তা না, ফিজিওলজির সাথে ক্লিনিক্যাল ফিজিওলজি একটু রিলেট করতে পারে। একটা ফিজিওলজির জিনিস সেখান থেকে ক্লিনিক্যাল ফিজিওলজি অথবা প্যাথোলজি সেখান থেকে প্রশ্ন আসতে পারে। প্যাথোলজির বিষয়টাও তাই, প্যাথোলজির ক্ষেত্রে দেখবেন যে আমাদের যে প্যাথোলজিক্যাল নর্মাল জিনিসগুলো পড়ি, রিপিটেশন খুবই বেশি হয়। আমাদের নিওপ্লাসিয়া থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, জেনেটিক্স থেকে প্রশ্ন আসে, তারপর আমাদের সেল ইনজুরি যেখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্নগুলো যেগুলো আসে দেখবেন এখান থেকে, মানে টপিক যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক গুলো গুরুত্বপূর্ণ সেখান থেকে রেকারেন্ট প্রশ্ন আসতেছে। মানে এখন সবচেয়ে বেশি কঠিন যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, যেখানে আমাদের ক্ষেত্রে প্রস্তুতি কম থাকে এবং সবাই কম বেশি কোনো একটা প্রস্তুতি নিয়ে যায়, সেটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি আসলে এই ইন কেস অফ মেডিসিন ফ্যাকাল্টির জন্য অ্যানাটমি প্রস্তুতিটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। সার্জারি এবং গাইনির ক্ষেত্রে অ্যানাটমি প্রিপারেশনটা সহজ, কারণ তাদের অ্যানাটমি দেখা যাচ্ছে যে পরিমাণে চর্চা হয়, মেডিসিনের ক্ষেত্রে চর্চাটা কম হয়। অ্যানাটমির ক্ষেত্রে আমার পরামর্শ, আমাদের যেহেতু এখন একটা কম্পিটিটিভ এক্সাম, এই কম্পিটিটিভ এক্সামে আপনি কখনোই কোনো টপিক ছেড়ে যাবেন না, একটা টপিক আপনি ছেড়ে যাবেন না অ্যানাটমি হলেও। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই যে জিনিসটা করবেন, আপনি আলটিমেটলি অ্যানাটমি ক্লাসগুলো করবেন। আপনি অ্যানাটমি ক্লাস করলে আপনি ডিটেলস একটা আইডিয়া পাবেন যে আমাকে কি পড়তে হবে আলটিমেটলি, বা ক্লাসটা বললে শীটের কোন জিনিসটা পড়তে হবে, কোশ্চেন কই থেকে আসতেছে। অ্যানাটমির প্রশ্ন রিপিট কম হয়, অন্যান্য জিনিসের রিপিট বেশি হয়, স্পেশালি বায়ো, প্যাথো, ফার্মা, মাইক্রো, কিন্তু অ্যানাটমির প্রশ্ন রিপিট কম হয়। তাহলে আপনি এখান থেকে উতরাবেন কিভাবে, কিভাবে আপনি এটা ইজি করতে পারেন, সেটা হচ্ছে আপনি ক্লাস করবেন। আপনি ক্লাস করে যতটুকু ক্লাসে বলা পড়তেছে এতটুকুই পড়বেন। অ্যানাটমি কিন্তু খুব ভাস্ট, পড়ে কিন্তু আপনি কমন নাও পেতে পারেন। এটার জন্য অ্যানাটমির পিছে আমার কাছে মনে হয়, আমি যেটা করছি পার্সোনালি, আমি যখন অ্যানাটমির ক্ষেত্রে আমিও এরকম অকুল পাথারে পড়ে গেলাম যে অ্যানাটমি তো বিশাল বড় একটা জিনিস, তাহলে অ্যানাটমি জিনিসটাকে গুছানো জিনিসটা আমি কিভাবে পাবো, আমি জাস্ট ক্লাসগুলো করলাম। আমি যখন ক্লাসগুলো করলাম তখন আমি শিটগুলো দেখার পরে আমি কোশ্চেন গুলো সলভ করলাম। এবং এফসিপিএস এবং রেসিডেন্সির ভিতরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি কোনো একটা মানে বই সলভ করতেছেন কিনা। স্পেসিফিকলি বলতে গেলে আপনি যদি রেসিডেন্সি পরীক্ষা দিতে চান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সাথে সাথে একটা থিওরি পড়ার সাথে সাথে আপনি তার রেসিডেন্সি কিওয়াল যে বইটা আছে, সেই রেসিডেন্সি কিওয়াল বইটা আপনি সলভ করতেছেন কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেসিডেন্সি কিওয়াল এটা আপনি সলভ করতেছেন কিনা, তার মানে একটা জিনিস হচ্ছে, হ্যাঁ, তো আমরা যে জিনিসটা বললাম যে এই রেসিডেন্সির ক্ষেত্রে, মানে এটা আমাদের ক্ষেত্রে একটা জিনিস খুবই মাথায় রাখা লাগবে যে আমরা যারা রেসিডেন্সি পরীক্ষা দিতে চাই,
রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোনো একটা কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে। কোশ্চেন ব্যাংকের ভিতরে আপনি মনে করেন যে আপনার যে ইটা আছে, রেসিডেন্সি কিওয়ার্ড আছে, কোন একটা থিওরি যখন পড়বেন, কোন একটা থিওরি পড়ার পরেই যে জিনিসটা করতে হবে আপনাকে সাথে সাথে ওইটার যে রেসিডেন্সি কিওয়ার্ড এর যে বইটা আছে সেখান থেকে প্রশ্ন দেখতে হবে কি প্যাটার্নের প্রশ্ন হয়। এবং সাধারণত হয় গুরুত্বপূর্ণ টপিক থেকে, হ্যাঁ হয়তোবা আপনাকে প্রশ্ন রিপিট হবে না, কিন্তু টপিকের ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু রিপিট হবে। এর জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলো আপনাকে বারবার দেখতে হবে। এটার জন্য রেসিডেন্সি পরীক্ষা আপনি দিবেন আর রেসিডেন্সি প্রিভিয়াসলি ইয়ার এর কোশ্চেন সলভ করবেন না, এটা আসলে আমি বলবো যে পরীক্ষার জন্য এটা সবচেয়ে খারাপ একটা স্ট্র্যাটেজি। রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে আপনি থিওরি পড়তেছেন, আপনি শীট পড়তেছেন, সাথে আপনি রেসিডেন্সি কিওয়ার্ডের সাথে সাথে পড়ে ফেলতেছেন, এটা সাথে সাথে করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেহেতু আপনি একটা জিনিস দেখেন, আপনি যে সময়গুলো থাকতেছে আপনার রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে, আমরা যদি নর্মালি দেখি যে যে 3 ঘন্টা সময় থাকে, এখন এই রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রায় 180টা এমসিকিউ ফিল আপ করা লাগে। 180টা এমসিকিউ বলতে এক একটা এমসিকিউ তে 5টা করে স্টেম থাকে, 5 8 90 প্রায় 900টা এমসিকিউ কিন্তু আমার ফিল আপ করতে হয়। তাহলে এখন থেকে প্রায় 900টা এমসিকিউ যদি ফিল আপ করতে হয়, আপনি একটা জিনিস দেখেন, বৃত্ত ভরাট করতে হয়, তাহলে আপনাকে কি পরিমাণে আপনাকে কিন্তু থাকতে হবে। এটা যে কোনো ফ্যাকাল্টির ক্ষেত্রে, এটা মেডিসিন হোক, সার্জারি হোক, গাইনি হোক, আপনি যে কোনো ফ্যাকাল্টির ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে এক্সাম। আপনি যদি এক্সাম যদি না দেন, আপনি কখনোই কিন্তু পরীক্ষা হলে 6 মারতে পারবেন না। আপনি এরকম না যে স্টেজে 6 মারবেন, আপনি স্টেজে উঠলেন সাথে সাথে একটা 6 মেরে দিলেন, এটা কিন্তু টাফ ফর রেসিডেন্সি এক্সাম। রেসিডেন্সি এক্সামের টাইম ম্যানেজমেন্ট খুবই ভাইটাল, এখানে গোল্লা ভরাট করাটা খুবই ভাইটাল। সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস এ অফলাইন এক্সাম। এটার জন্য আমার কাছে মনে হয় এক্সাম দেওয়াটা খুবই ম্যান্ডেটরি। রেসিডেন্সি পরীক্ষার ক্ষেত্রে আপনার আরেকটা সবচেয়ে পাস করার জন্য দরকার, সেটা হচ্ছে এক্সাম। তাহলে আমাকে দেখা যাচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবো, আমি এক্সাম দেবো। অনেকেই আমরা আছে যে এত ভালো পারি, এত ভালো পড়ি, বাট আমরা যে জিনিসটা যে করি সেটা হচ্ছে আমরা নিয়মিত এক্সাম দেই না। এক্সাম না দিলে আপনি নিজের গ্যাপ কখনোই বুঝতে পারবেন না, কারণ আপনার সিট তো লিমিটেড। মনে করেন আপনি রিমাটোলজিতে পরীক্ষা দিবেন, আমাদের যে রিমাটোলজি সাবজেক্ট আছে, রিমাটোলজি সাবজেক্টে টোটাল সিট হচ্ছে 8টা। 4টা গভর্নমেন্ট, 4টা আপনার হচ্ছে নন গভর্নমেন্ট, এটা হচ্ছে বিএস এর মধ্যে আছে। এখন এই 8টার ভিতরে দেখেন, এটা কিন্তু 9 জন কি নিবে না, 10 জন কি নিবে না, 11 জন কি নিবে না, তারা 8টাই নিবে। তার মানে বলতে গেলে এটা একটা মানে ছোটবেলা সেই কম্পিটিটিভ এক্সামের মতো, মানে আপনাকে যে মার্কটা বেশি পাবে সে থাকবে, যে কম পাবে সে থাকবে না। তার মানে এখানে যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এর জন্য এক্সাম দেওয়ার পর আপনাকে দেখতে হচ্ছে মার্কটা আমি কত পাচ্ছি, মার্কটা আমি কতটুকু একটা 50 মার্কের এক্সামে 40+ আপনাকে রাখার চেষ্টা করতে হবে যে আমি 40+ পাচ্ছি কিনা। আপনি যত এক্সাম দিবেন আপনি দেখবেন শার্পনেস তত বাড়তেছে। এটার জন্য আমার কাছে মনে হয় কোচিংটা ভাইটাল। কোচিং এর ক্ষেত্রে এক্সামটা রেগুলার দেওয়া যায়, এটার জন্য আপনি অবশ্যই এক্সামটা দিবেন। তদ্রুপ এফসিপিএস এর ক্ষেত্রে যদি দেখেন, এফসিপিএস এর ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের কোন একটা এসবি বুক আপনি সলভ করছেন কিনা। এখানে 75 এসবি থাকে। 75 এসবি বলতে প্রত্যেকটা এসবি তে 2 মার্ক, টোটাল থাকতেছে 150 মার্ক। যে কোনো ফ্যাকাল্টিতে এরকম, তাই না? এটার জন্য আপনি কোন একটা থিওরি বুক, ডেভিডসন তো পড়বেনই, ডেভিডসনের পাশাপাশি হ্যারিসন, কুমার ক্লার্ক এগুলো পড়ার কোনো দরকার নেই, আপনি ডেভিডসন পড়েন। কিন্তু ডেভিডসনের পাশাপাশি আপনি কোন একটা এসবি বুক সলভ করছেন কিনা সেটা আপনাকে মাথায় রাখা লাগবে। অনলি ডেভিডসন পড়ে আপনি কোনো মানে এসবি বুক পড়েন না, এটা কিন্তু আপনার জন্য খুব টাফ হয়ে যাবে ফর ইউর এক্সাম। এটার জন্য যখন যে জিনিসটা হবে, এখনো সেম আপনি একটা এসবি বুক পড়বেন। এসবি বুক পড়ার সময় সবসময় খেয়াল রাখবেন কোরিলেশনটা খুব ভাইটাল মেডিসিনের ক্ষেত্রে, যে এটা ডায়াগনোসিস নিউমোনিয়া হলো কেন, এটা লাং অ্যাবসেস হলো না কেন, এটা ডায়াগনোসিস টিবি হলো কেন, এটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলো না কেন, এটা ডায়াগনোসিস এমআই হলো, এটা ডায়াগনোসিস কেন পেরিকার্ডিটিস হলো না। কিংবা একটা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছে অ্যাসাইটিস নিয়ে, তাহলে অ্যাসাইটিস এর কজটা কি, এটা সিএলডি নাকি ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি, সেটা আপনি বুঝবেন কিভাবে। একটা পেশেন্ট সার্ভাইকাল লিম্ফ নোড নিয়ে আসছে, এটা কি একটা মেটাস্টেটিক মানে ম্যানিফেস্টেশন, নাকি এটা একটা প্রাইমারি সাইট অফ ইনফেকশন, অথবা এটা একটা টিউবারকুলোসিস, এটা কিভাবে আপনি বুঝবেন। তার মানে এই যে একটা কোরিলেশনের জিনিস, যে একটা পেশেন্ট একই মানে জিনিস অনেকভাবে প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, অনেক ডিজিজের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে একটা জিনিস। তাহলে এই জিনিসগুলা ম্যানিফেস্টেশন গুলা জানার জন্য যখন আপনি থিওরি পড়বেন, এইগুলো কোরিলেশন করার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা এসবি বুক সলভ করা লাগবে। এসবি বুক সলভ করার কোনো বিকল্প নেই। আপনি এসবি না পড়ে আপনি 75 এর ভিতরে 50+ যখন এসবি আপনি কারেক্ট করবেন, তখন দেখবেন যে এমসিকিউ অটোমেটিক ভালো হয়ে যাবে। এটার জন্য আমার পরামর্শ হচ্ছে যে কোনো একটা এসবি বুক অবশ্যই সলভ করবেন। তাহলে দিন শেষে আমরা যখন কম্বাইনলি মেডিসিনের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা প্ল্যান করি, সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, সেটা হচ্ছে এই যে আমি এতগুলো কথা বললাম না, এই এতগুলো কথাগুলো মানে টোটালি ব্যর্থ হবে যদি আপনার ফোকাস না থাকে।
আপনি যদি চিন্তা ভাবনা করেন যা এটা আমাকে দেওয়া হবে কিনা, আমি পারবো কিনা, এটা সম্ভব। এটা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি পোস্ট গ্রাজুয়েশন এক্সামের ক্ষেত্রে কিছু সিমিলারিটি আছে। তার মানে আপনাকে যে জিনিসটা সিমিলার, সেই সিমিলার জিনিসটাকে খুব ভালো করে আপনাকে মানে ই ই করতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে এবং ওইগুলোর উপরে এক্সপার্ট হইতে হবে। যেগুলো অ্যাটিপিক্যাল জিনিস তারপর এগুলো রিভাইজ দিতে হবে। তাহলে কিছু টিপিক্যাল জিনিস আমরা মেডিসিনের ক্ষেত্রে যেটা হচ্ছে ডেভিডসন, ডেভিডসনের উপর যদি আপনি মাস্টার হন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে মানে অন্যান্য জিনিসগুলো কিন্তু এফসিএস পাঠানো তো টোটালি ইজি হয়ে যাচ্ছে, রেসিডেন্সি টোটালি ইজি হয়ে যাচ্ছে। এটার জন্য আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন, এটা আমাদের যখন একটা গাইডলাইন থাকবে, গাইডলাইনের ক্ষেত্রে আপনি পেলে আপনি ইনশাল্লাহ এটা আপনার জন্য ইজি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস আমি খুবই মানে আমি করি, সে মানে বিশ্বাস করি, সেটা হচ্ছে একটা সাকসেসের ক্ষেত্রে এটা আসলে আপনার ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। আপনি যদি সর্বোচ্চ প্রচেষ্টা না দেন, আপনি কখনো সাকসেসে যেতে পারবেন না। আবার আপনাকে যে এখান থেকে আপনি সার্ভিস নিচ্ছেন, যারা হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইড করতেছে, তাদের কাছ থেকেও 100% ডেডিকেটেড থাকতে হবে। তাদেরও সর্বোচ্চ তাদেরকে প্রচেষ্টা থাকতে হবে যে আমাদের ডাক্তারদেরকে সর্বোচ্চ একটা সাপোর্ট দিতে হবে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, দোয়া থাকতে হবে, দুই পক্ষেরই দোয়া থাকতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার আপনার জন্য দোয়া করবো, নিজে নিজের জন্য দোয়া করতে হবে। যখন এই তিনটা জিনিসের কম্বিনেশন হবে তখনই সাকসেস সম্ভব। এটার জন্য আমি বলি সেটা হচ্ছে, যদি কম্বাইন্ড প্রিপারেশনের কথা বলেন এটা পসিবল। তবে এটার জন্য সবচেয়ে কঠিন জিনিস সেটা হচ্ছে আপনার মানে ফোকাস। আপনি যদি ফোকাস থাকেন যে 2025 সালটা এটা আমার, এই 25 সালটাকে আমি সর্বোচ্চ ইউটিলাইজ করব। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, পড়া তো একই জিনিস, আপনি দেখেন প্রিপারেশনের কিন্তু পড়া একই জিনিস, এরকম না 6 মাস আপনি এটা বললেন, পরের 6 মাসে মানে আরেকটা প্রস্তুতি নেওয়ার পরে পরের বছরে এই প্রিপারেশনটা টোটালি চেঞ্জ হয়ে গেল, এরকম কিন্তু না। আপনি পড়বেন একবার, আপনি একবার পড়বেন, কিন্তু একবার আপনি যেটা পড়বেন আপনি খুব মানে ডেডিকেটেডলি পড়বেন আর কি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন হচ্ছে মানে নিজের ক্ষেত্রে আর কি, মানে কমিটেড থাকার জন্য। এটার জন্য আপনি পড়বেন একবার, বারবার কোচিং এর টাকা খরচ করার কোনো দরকার নেই। বারবার আপনাকে ইনভেস্ট করতে কে বলছে? আপনি একবার পড়বেন, একবার কমিটেডলি পড়বেন, একবারই চেষ্টা করবেন, ইনশাল্লাহ একবার হয়ে যাবে, কোনো না কোনো হয়ে যাবে। আমার সামনে 3টা পরীক্ষা আছে, আমার জুলাই, আমার নভেম্বর, আমার জানুয়ারি। আপনি খাতে লিখে রাখেন যে আমার সামনে জুলাই, নভেম্বর, জানুয়ারি আমার 3টা ডায়েট আছে, 3টা এক্সাম আছে। আমি ইনশাল্লাহ 3টার ভিতরে 3টাতে লাগাবো। 3টার ভিতরে দরকার হলে আমি 2টাতে অ্যাটলিস্ট লাগবো না, এফসিপিএস অথবা রেসিডেন্সি আমি হবে ইনশাল্লাহ। যদি আমার জুলাইতে মিস হয়ে যায়, আমি নেক্সট জানুয়ারির নভেম্বর এটা যেন মিস না হয়। এটা যদি আপনার ফোকাস থাকে, এটা যদি আপনার প্ল্যান থাকে, তাহলে আপনার পক্ষে সম্ভব। ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জার্নিটার ক্ষেত্রে কখনো হতাশ হবেন না। আপনি কখনোই হতাশ হবেন না এই জার্নিটার ক্ষেত্রে। আপনি মানে চেষ্টা করবেন আর কি যতটুকু সম্ভব। আপনি নিজের ক্ষেত্রে আমি বলবো যে মানে বেশি বেশি দোয়া করবেন, আপনি সবর করবেন। এবং আমরা যারা সিনস মেডিকেল একাডেমি যারা থাকবো, আমি মেডিসিনের কোঅর্ডিনেটর, আমি চেষ্টা করবো যে আপনাদেরকে মানে কোনো সাজেশন, কোনো পরামর্শ, যে কোনো জিনিস থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যান। কারণ আজকে হয়তো বা আমি কথা বলতেছি, কালকে আপনি এখানে এসে আপনি কথা বলবেন, আপনি আরো 10 জন ডক্টরকে গাইড দিবেন, আর 10 জন ডক্টরকে আপনি মোটিভেট করবেন যেন তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে যেতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে মেডিসিনের যে একটা জাস্ট একটা জিস্ট, একটা কনসাইজ একটা সেশন, যেটার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আসলে আমাদের মেডিসিনটা যদি আমরা প্রস্তুতি নিতে চাই তাহলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, কোন কোন জিনিসগুলো খেয়াল করা উচিত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিভাবে আমার সেই গন্তব্যে আমি যেতে পারি। আর আপনাদের জন্য দোয়া থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যে মানে প্রচেষ্টা, এই প্রচেষ্টাতে আমরা ইনশাল্লাহ সবসময় থাকবো, এবং আমাদের দোয়া সবসময় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে এখন আমি মেডিসিনে আমি কম্বাইন্ড প্রিপারেশনটা আমি শেষ করতেছি, এরপরে আমাদের সার্জারি এবং গাইনি তারা তাদের মানে মেন্টর এবং কোঅর্ডিনেটর থাকবে, তারা তাদের হচ্ছে যে কম্বাইন্ড প্রিপারেশন ফর গাইনি এবং কম্বাইন্ড প্রিপারেশন ফর সার্জারি সেই সম্পর্কে ইনশাল্লাহ আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল কথা বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। কারো ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই আছেন না? ধন্যবাদ। জি জি, ধন্যবাদ সজীব ভাইকে, খুব আচ্ছা। চমৎকার করে রেসিডেন্সি এবং এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন কিভাবে কম্বাইন্ডলি নেওয়া যায়, স্পেশালি যারা হচ্ছে মেডিসিনে ক্যারিয়ার করবেন তাদের একটা সুন্দর দিক নির্দেশনা আমরা ভাইয়ের কাছে পাইছি। তো এ পর্যায়ে আমি চেষ্টা করব যারা সার্জারিতে ক্যারিয়ার করতে আগ্রহী, যারা আমাকে শুনছেন ফেসবুক লাইভে অথবা আমাদের জুমে সরাসরি যুক্ত আছেন, তো আমি এখন আপনাদেরকে চেষ্টা করব যে আসলে আমরা 2টা প্রিপারেশন কিভাবে একটা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে মানে আমি 2টাই মানে সাফল্য অর্জন করতে পারি, তার একটা একটা সুন্দর দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তারপর আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে সার্জারি রিলেটেড আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা একটু
সার্জারি সম্পর্কে জেনে আসি যে আসলে যারা ক্যারিয়ার ইন সার্জারি তাদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনটা কেমন হবে তারই এক দিক রেখা আমি একটু বলার চেষ্টা করছি। আমার স্লাইডটা কি শেয়ার হয়েছে? একটু কাইন্ডলি হ্যাঁ, শেয়ার জানাবেন। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রথমে আমি পরিচয় দিয়ে নিই, আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি বর্তমান ফেজ বি ইউরোলজিতে কর্মরত আছি, বিএসএমএমইউ। তো আজকে আমরা সার্জারি কম্বাইন্ড ব্যাচের প্রিপারেশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্রথমে আসি সার্জারি ইন রেসিডেন্সি ইন সার্জারি। তো যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন তো তাদেরকে আমি বলে নিই যে অনেক কথা ভাইয়া বলে ফেলছে, আমি ওই কথাগুলো আর রিপিট করব না, চেষ্টা করবো সেগুলোকে একটু অমিট করে নতুন ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দেওয়া। তো প্রথমে আসি যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন তাদের জন্য আসলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতে চাইলে যে জিনিসটা প্রথমে লাগে সেটা হচ্ছে একাগ্রতা। যে আপনি পোস্ট গ্রাজুয়েশন করবেন এই ধারণাটা আপনার মাথায় নিয়ে আসতে হবে, এই চিন্তাটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে। এই মানে জেদ যদি আমরা বলি যে এই মনের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে যে আমি পোস্ট গ্রাজুয়েশন করবো। আমি যদি এক্সাম্পল দিতে চাই, ঘন্টা খানেক আগে আমি একজন আপুর সাথে পরিচিত হয়েছি। তো সেই আপু হচ্ছে 2010 সেশনে হচ্ছে এমবিবিএস পাস করছে। তো উনি ল্যাবরেটরি কর্মরত ছিলেন। তো আপুর সাথে কথা হচ্ছিল, এবার হচ্ছে আইটিতে চান্স পাইছে। তো আপুর সাথে কথা হচ্ছিল, বলছিল ভাই আপনি কত সেশনে? আমি তো বললাম যে আমি তো সদ্য মানে আপনার যদি আপনার সাথে তুলনা করে থাকি তাহলে আমি হচ্ছে আপনার জন্য আমি শিশু। আপু 10 সালে যখন এমবিবিএস পাস করেন তখন আমি কিন্তু এসএসসি পরীক্ষা দিই। তো সেই আপু এইবার হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা পাইছে এবং উনি ওনার বাচ্চা এবং হাজবেন্ড আমাদের সাথে। তো আপুর যে অনুভূতিটা ছিল যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই যে দেখেন যে আপু আমাদেরকে একটা মেসেজ উনি দিয়ে গেলেন যে আমি চিন্তা করছিলাম যে আমি একটা পর্যায়ে স্যার আপনার মনে হয় মাইকে কোনো সমস্যা হচ্ছে, কথা আটকে আসতেছে। আমাকে শোনা যাচ্ছে? এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আপু যে আমাদেরকে মেসেজটা দিয়ে গেল যে আসলে যদি কেউ চিন্তা করে যে সে পোস্ট গ্রাজুয়েশন করবে সেটা হচ্ছে যেই দিন হোক তার পোস্ট গ্রাজুয়েশন হবে। তো দেখেন 10 বছর 12 বছর 14 বছর পরে আপু হচ্ছে এই এফসিপিএস পার্ট 1 সার্জারিতে পাশ করছে। সেই আপু এখন বলতেছে আমি আরো একটা ডিগ্রি করতে চাই। তো এখন কি পসিবল কিনা, তো আপু কিন্তু সে এখন তার আগ্রহ বেড়ে গেছে যে তিনি দেশের বাইরেও একটা ডিগ্রি করতে চাচ্ছেন। তো এই যে দেখেন যে এ- কত চমৎকার একটা মেসেজ যে আপনি যদি চিন্তা করেন যে আপনি পোস্ট গ্রাজুয়েশন করবেন আপনার পোস্ট গ্রাজুয়েশন হবে, বাট আপনার মাথায় যদি ঢুকে থাকে যে আপনার পোস্ট গ্রাজুয়েশন আদৌ হবে কিনা, আপনি মানে ডাউট থাকেন, তাহলে আপনার পোস্ট গ্রাজুয়েশন হবে না। কেননা এই পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনাটা আমাদের এমবিবিএস লাইফ থেকে একটু ডিফারেন্ট। তো কেমন ডিফারেন্ট, আমরা এমবিবিএস লাইফে আমরা আইটেম কার্ড টার্ম এগুলো দিতাম পাস করার জন্য, যে কোনোভাবে পার পেয়ে গেলেই বোধহয় আমার শেষ এটা। কিন্তু পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা এমনটা, আপনাকে একটা বেসিক কনসেপ্ট বিল্ড আপ করেই তারপরে আপনাকে পরীক্ষা বসতে হবে এবং পরীক্ষায় মানে পাশ করে বলেন যদি চান্স পেয়ে বলেন তারপর আপনাকে পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রি নিতে হবে। সেখানে আপনাকে কিন্তু একজনের সাথে কম্পিটিশন করতেছেন, কম্পিটিশন করে তারপর আপনি হচ্ছে এন্ট্রি নিচ্ছেন। তারপরে আপনার এই পাস যখন ট্রেনিং পিরিয়ড বলেন বা ইয়ের সময় বলেন সেখানে আপনার কিন্তু একটা বড় জার্নি থাকবে। সো এখানে আপনার যদি ডেডিকেশন না থাকে, যদি আগ্রহ না থাকে, তাহলে এটা কোর্স আবার কন্টিনিউ করতে পারবেন না। সো পোস্ট গ্রাজুয়েশনের প্রথম যে জিনিসটা দরকার, আমি মূল সারমর্ম যেটা আমি বলছি যে আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে অনেক পরিশ্রম হতে হবে, আমি একটা পোস্ট গ্রাজুয়েশন করবো সেটার জন্য আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আমাকে অনেক পরিশ্রম করে আগাতে হবে। তো তাইলে আমাকে এখন আমি ডিটারমাইন্ড হয়ে গেলাম যে আমি পোস্ট গ্রাজুয়েশন দিব। তাইলে আমার এখন সেকেন্ড স্টেপ কি, আমাকে জানতে হবে যে আমি এই যে আমি যে পরীক্ষা দিব তাহলে আমার পড়ার জন্য কি লাগবে, একটা স্টাডি ম্যাটেরিয়ালস লাগবে, আমি কি পড়বো। এই এমবিবিএস লাইফে তো অনেক কিছু পড়ে আসছে, আমার কি এখন সব লাগবে কিনা, এই প্রশ্ন আপনার মধ্যে জাগতে পারে। তো তাদের জন্য আমরা বলছি যে আপনি যদি সার্জারিতে ক্যারিয়ার করতে চান, আপনি যখন রেসিডেন্সি পরীক্ষা দেন, রেসিডেন্সি দেখেন সাবজেক্ট গুলো আমরা একটু জেনে নিই যে আপনি সার্জারিতে ক্যারিয়ার করবেন আপনার জন্য কি কি পড়তে হবে, কোন কোন সাবজেক্ট গুলো পড়তে হবে। দেখেন অ্যানাটমি আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে ফিজিওলজি পড়তে হবে, আমাদের বায়োকেমিস্ট্রি পড়তে হবে, আমাদের প্যাথোলজি পড়তে হবে, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এবং ফ্যাকাল্টি। এখন এই সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হবে হচ্ছে আমি যদি রেসিডেন্সি পরীক্ষা দিই, ঠিক আছে, রেসিডেন্সি পরীক্ষা দিলে আমাকে এই সাবজেক্টগুলো আমাকে পড়তে হবে। এখন কথা হলো তাহলে আমি এফসিপিএস এ কি কি এগুলোই পড়বো কিনা? জি, আপনি সার্জারিতে ক্যারিয়ার করলে আপনাকে অ্যানাটমি পড়তে হবে, আপনাকে ফিজিওলজি পড়তে হবে, আপনাকে বায়োকেমিস্ট্রি পড়তে হবে, আপনাকে প্যাথোলজি পড়তে হবে, আপনাকে মাইক্রোবায়োলজি পড়তে হবে, ফার্মা পড়তে হবে।
তাইলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে আপনি যে সার্জারিতে ক্যারিয়ার করলে আপনার এফসিপিএস আইদার এফসিপিএস অর রেসিডেন্সি আপনার স্টাডি ম্যাটেরিয়াল বা সাবজেক্ট গুলো কিন্তু সেম, এগুলো আপনাকে পড়তে হবে। আর এগুলো কোথাকার পড়া, আমরা এমবিবিএস লাইফে যা পড়ে আসছি সেগুলোই। অ্যানাটমি পড়ে আসছি, আমরা ফিজিওলজি পড়ে আসছি, বায়োকেমিস্ট্রি পড়ে আসছি, প্যাথোলজি পড়ছি, মাইক্রোবায়োলজি পড়ছি, ফার্মাকোলজি পড়ছি। এখন লাস্টে একটা দেখেন অপশন দেখা যাচ্ছে ফ্যাকাল্টি। আপনি রেসিডেন্সি দিলে তখন এই একটা শব্দ আসে, সেটা হচ্ছে ফ্যাকাল্টি কোশ্চেন। অর্থাৎ আপনারা যারা সার্জারিতে ক্যারিয়ার করব তাদের ফ্যাকাল্টি কোশ্চেন এইটাকে বলা হয়। এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের বেইলিয়ান লাভ। এই যে বেইলিয়ান লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি আছে, সেইটা আমাদেরকে পড়তে হবে। এইখান থেকে প্রশ্ন হবে 40 থেকে 50টা। আউট অফ 200 কোশ্চেন ফ্যাকাল্টি আমরা যদি বলি সার্জারিতে বেইলিয়ান লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি, এইখান থেকে কোশ্চেন আসবে 40 থেকে 50টা। এখন কথা হলো আপনি কি করতে পারেন, তাহলে কি আমাকে এফসিপিএস এর ক্ষেত্রে বেলি লাভ পড়তে হবে না? কি আপনাকে বেলি লাভ পড়তে হবে, ওইখানেও পড়তে হবে। তখন কি হবে, বেলি লাভ নামেই পড়বেন। এইটা তখন আর আমরা ফ্যাকাল্টি উল্লেখ করব না, তখন বেলি লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি, ওই বইটা আপনাকে পুরাই থ্রোলি পড়তে হবে। এবং ওইটাকে আমরা বলি ক্লিনিক্যাল বুক। আপনাকে ওইখানে ক্লিনিক্যালি যে প্রশ্নগুলো ওইখান থেকে আসবে। তাইলে আমরা কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়াল যদি বলি ওভারঅল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এবং বেইলিয়ান লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি। তাইলে এই রেসিডেন্সি এবং এফসিপিএস এর প্রিপারেশন ডিফারেন্ট। পার্থক্যটা কি? পার্থক্য কি হয়? পার্থক্য শুধুমাত্র 10% ডিফারেন্ট। আমি আবার বলছি, আপনারা মাথায় রাখেন, রেসিডেন্সি এবং এফসিপিএস এর প্রিপারেশন যারা সার্জারিতে ক্যারিয়ার করবে তাদের পার্থক্য হচ্ছে 10% হচ্ছে প্রিপারেশন ডিফারেন্ট। আলাদা কি আলাদা? আপনি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, আমি দেখাবো, তারপর আবার মেনশন করতেছি, আমি দেখাবো। তো এফসিপিএস পার্ট 1 যখন দিবেন, এর পাশাপাশি আপনাকে আরেকটা নতুন একটা সাবজেক্ট পড়তে হবে, সেটাকে বলা হয় বায়োস্ট্যাটিস্টিক্স নামক একটা সাবজেক্ট পড়তে হবে। সেইখানে প্রশ্নের সংখ্যা খুবই কম, 2 থেকে 3টা কোশ্চেন আসবে। এইটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, ঠিক আছে? এখন কথা হলো, তাহলে তো রেসিডেন্সি থেকে এফসিপিএস এর পড়া মনে হয় বেশি মনে হয়ে যায়, একটা সাবজেক্ট বেশি। নো, এইটা আমাকে কমায় দেওয়ার জন্য, এইটা আবার কমায় দেওয়ার জন্য কি হয়েছে, যখন আপনি এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নিতে যাবেন তখন দেখবেন এই ফার্মাকোলজি, দেখেন এই যে এখানে একটা ফার্মাকোলজি লেখা আছে, এই ফার্মাকোলজিটা আমাদের সার্জারি রিলেটেড যে ফার্মাকোলজি আছে সেই অংশটুকু লাগবে। যেমন আমরা যদি বলি অ্যানাস্থেসিয়া লাগবে, আমাদের পেইন, তারপর অ্যান্টিবায়োটিক্স, এই রিলেটেড যে ফার্মাকোলজি, রেনাল ফার্মাকোলজি, তারপর আপনার ফার্মাকোলজি, এগুলো লাগবে। আপনি কিন্তু রেসিডেন্সির জন্য কিন্তু ফার্মাকোলজি যেটা পড়তেছেন অনেক হিউজ মার্ক থাকে, 20 থেকে 25টা। এখানে পুরা ডিটেইলস আপনাকে পড়তে হচ্ছে। সো আমি যেটা মেসেজ দিতে চাচ্ছি যে এফসিপিএস এবং রেসিডেন্সি মানে প্রিপারেশন মোর দেন 80 to 90% সেম ইন সার্জারি, ঠিক আছে? তো আমরা এই যে এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, আপনি যখন রেসিডেন্সি প্রিপারেশন নেবেন মাথায় রাখবেন যে রেসিডেন্সি পরীক্ষা দিলে কিন্তু আপনাকে কম্পিটিশন করতে হয়, জানেন কিনা? যে রেসিডেন্সি পরীক্ষা কিন্তু একটা গভর্নমেন্ট এবং প্রাইভেট দুইজনের সাথে কম্পিটিশন থাকে। আর অর্থাৎ সিট সংখ্যা ফিক্সড এবং এটা ডিস্ট্রিবিউট করা থাকে, অর্ধেক প্রাইভেট অর্ধেক গভর্নমেন্ট। আপনি এখানে কম্পিটিশন করবেন, যদি আপনি টপ হন তবেই কিন্তু চান্স পাবেন, আইদার চান্স পাওয়া সম্ভব না। এখন আমরা সাবজেক্ট ওয়াইজ একটু কথা বলবো, যেহেতু আমি একটু ডিটেইলসে বলছি যেন আপনাদের সুবিধা হয়, পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা, আপনাদের প্রশ্নের উত্তর দিব, কোনো সমস্যা নাই। এ, এখন আসেন যে অ্যানাটমি কি পড়বেন। আমি ধরে ধরে বলতেছি অ্যানাটমি, আপনি সেটা এফসিপিএস হোক সেটা রেসিডেন্সি হোক। তো সজীব ভাই অ্যানাটমি নিয়ে অনেক কথা বলে ফেলছে। তো আমাদের স্টাডির পড়া যে মূল ম্যাটেরিয়াল সেটা হলো আমাদের লেকচার শিট বেস করে পড়তে হবে। তাহলে একটা লেকচার শিট থাকবে, সিনাপসের যে লেকচার শিটটা সমৃদ্ধ আমি বলবো, সেই লেকচার শিটটা আপনি যখন একটা মেন্টর ক্লাস নেবেন সেই লেকচার শিট বেস করে ক্লাস নেবেন, ওইখানে আপনাকে সুন্দর করে দাগায় পড়াবে, ঠিক আছে? তাহলে লেকচার শিটটা দাগায় আমরা পড়বো। এর পাশাপাশি আমরা কি রাখবো, আমাদের পড়ার টেবিলে একটা মূল বই যেটাকে বলি, যে যে কোনো সাবজেক্টের একটা মূল বুক, সেটাকে হচ্ছে আমরা বেসিক একটা বুক রাখবো, সেটা হচ্ছে আমরা কি রাখবো, বিডি 84, অ্যানাটমির জন্য খুবই চমৎকার একটা বই, বিডি 84 বইটা রাখবেন। সাথে কি হবে, যেহেতু রেসিডেন্সি পরীক্ষা দিবেন তাহলে আপনার জন্য কিউয়াল বইটা মাস্ট রাখতে হবে। এইখানে কি করতে হবে, প্রশ্ন সলভ করতে, যেটা সহজ ভাই বলছে, আমি কেন বলবো না এটা, কেন একটু পরে বুঝতে পারবেন। আর যেহেতু অ্যানাটমি পড়বেন তখন অ্যানাটমি কি করবেন, প্রচুর পরিমাণ ছবি দেখার চেষ্টা করবেন। সেটা কি হবে, নেটার অথবা গুগল থেকে আপনারা সেই ছবিগুলো যা পড়বেন না কেন, সেই পড়াটা ছবি যদি থাকে সেই ছবিটা অবশ্যই দেখবেন। আপনি যত ছবি দেখবেন তত আপনার অ্যানাটমি নলেজ হচ্ছে ইনরিচড হবে, আপনি তত ভালো উত্তর করতে পারবেন। কেননা দেখবেন যে আপনার রেসিডেন্সি পরীক্ষায় সব থেকে কঠিন প্রশ্ন হয় অ্যানাটমি। আবার এফসিএস যখন যাবেন, আউট অফ 150 কোশ্চেন, 150টা কোশ্চেনের মধ্যে কিন্তু 50টা কোশ্চেন অ্যানাটমি, ঠিক আছে?
তাহলে আপনি যে কোনো একটা প্রিপারেশন যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু দুইটাই কভার হয়ে যাচ্ছে। সো অ্যানাটমি পড়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ছবি দেখতে হবে। স্যাররা প্রশ্ন করে ছবি দেখে, ছবি থেকে রিলেশন, স্পেশালি যদি আমি বলি যে রিলেশন গুলো স্যাররা খুবই পছন্দ করে। কার ডানে কে থাকে, কার বামে কে থাকে, কার কে সামনে থাকে, কে পিছনে থাকে। এইবার এক জায়গাতে টোটাল ট্রায়াডের থেকে প্রশ্ন হচ্ছে দুইটা, যে সামনে কে থাকে, পিছনে কে থাকে, এরকম অসংখ্য রিলেশন আপনাকে দেখতে হবে। ছবি না দেখলে এটা পড়া মনে রাখতে পারবে না। সো প্রচুর পরিমাণে ছবি দেখতে হবে। তো আমরা একটু অ্যানাটমি রেসিডেন্সির ইয়া দেখি, মানে স্ট্যাটিস্টিক্যাল একটা ডাটা দেখার চেষ্টা করি যে অ্যানাটমি যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন, তো আমরা যদি দেখি যে এই একটা ইয়ার বেসড হচ্ছে কোশ্চেনের সংখ্যা যদি আমরা দেখি, টোটাল কোশ্চেন 12টা 14টা 15টা, এই 14-15টার মধ্যেই থাকে। তবে এই বছর প্রায় 30টা কোশ্চেন আসছে অ্যানাটমি থেকে রেসিডেন্সিতে। আমি আবার বলছি, এই বছর অ্যানাটমি থেকে কোশ্চেন আসছে প্রায় মোর দেন 30 কোশ্চেন শুধু অ্যানাটমি থেকে আসছে। সো অ্যানাটমি দিন দিন গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে, আপনাকে অ্যানাটমি খুব ভালোভাবে পড়তে হবে। তবে আপনি যখন রেসিডেন্সি প্রিপারেশন নিচ্ছেন তখন দেখেন প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ পুরাতন কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে অনেকগুলা করে, অনেকগুলা কোশ্চেন রিপিট হচ্ছে। সো এইখানে আপনার যে মেসেজটা সেটা হচ্ছে কোশ্চেন সলভ মাস্ট। আপনাকে রেসিডেন্সি প্রিপারেশন দিচ্ছেন, আপনাকে প্রচুর পরিমাণ কোশ্চেন সলভ করতে হবে। যত ভালো কোশ্চেন সলভ করতে পারবেন আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেশি বাড়বে। সো দেখেন এখানে কিন্তু পুরাতন কোশ্চেন বা প্রিভিয়াস কোশ্চেন সংখ্যা কিন্তু অনেক, আপনাকে মাথায় রাখতে হবে। আমরা কোশ্চেন না দেখাই, সেটা হচ্ছে ফিজিওলজি। তাহলে ফিজিওলজি সেম কথা, আপনি লেকচার শিট বেস করে পড়বেন অ্যানাটমি ইয়ার মতো, অ্যানাটমির মতো করে। সাথে আমাদের কিউয়াল বইটা অবশ্যই সলভ রাখতে হবে। সাথে হচ্ছে জ্ঞানন একটা ফিজিওলজি আপনার মাস্টার বুক লাগবে। সেটা আমি আবার বলছি, সাবজেক্টে ক্যারিয়ার করেন যেটাই ক্যারিয়ার করেন, কিন্তু আমাদের পড়ার স্টাডি মেটেরিয়াল কিন্তু সেম, এগুলো লাগবে। এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা আমরা যদি এখানে সেক্ষেত্রে কিন্তু দেখেন 19টা 16টা 22টা অর্থাৎ এভারেজে 20টা কোশ্চেন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরাতন কোশ্চেনের আধিক্যটা অনেক বেশি। 13টা 12টা 16টা 13টা দেখছেন, প্রচুর পরিমাণ কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে রেসিডেন্সি পরীক্ষায়। সো রেসিডেন্সি পরীক্ষা আবার বলছি, আপনাকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করা মাস্ট। আসেন বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি থেকে কি পড়তে হবে, আমাদের লেকচার শিট পড়বেন, সাথে আমাদের এবিসি বায়োকেমিস্ট্রি বইটা পড়ার টেবিলে রাখবেন। কিউএল বইটা আপনাকে মাস্টার বুক হিসেবে রাখতে হবে কোশ্চেন সলভে। এখানেও যদি দেখি, এখানেও সেম প্রিভিয়াস কোশ্চেন 8টা থেকে 10টা সর্বোচ্চ 8টা কোশ্চেনের মধ্যে দেখেন 5টা প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু রিপিট হচ্ছে। তো কোশ্চেন সলভ মাস্ট। প্যাথোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা আপনার এমসিকিউ এবং রেসিডেন্সি দুইটার জন্যই অর্থবহ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে প্যাথোলজি। কেন, আপনি যখন এফসিপিএস পরীক্ষা দিবেন সার্জারিতে, তখন প্যাথোলজিতে হিউজ একটা মার্ক থাকে, প্রায় 25 থেকে 30টা 25টার মতো কোশ্চেন আপনি কিন্তু প্যাথোলজি থেকে পাবেন 150টার মধ্যে। তো আমরা যদি প্যাথোলজি ভালো করে পড়ে ফেলি তাহলে আমাদের বোধ কভার হয়ে যাচ্ছে। তাহলে সেই লেকচার শিট বেস করে কি বল বই রাখবো, সাথে রবিন্স প্যাথোলজি আমার পড়ার টেবিলে থাকবে। যদি কোনো কিছু আমাদের মেন্টর বলে দেয় সেটা আমাদের দেখার জন্য, ঠিক আছে। আমরা যদি ডাটাটা দেখি, এখানেও দেখেন ঠিক আছে, টোটাল কোশ্চেনের থেকে দেখেন ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। সব থেকে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা রেসিডেন্সির জন্য মাইক্রোবায়োলজি। হিউজ মার্ক আসে মাইক্রোবায়োলজি থেকে, মনে রাখবেন হিউজ মার্ক আসে। এগুলো দেখাচ্ছি কেন, এগুলো হচ্ছে কম হচ্ছে বিগত সালে যখন 22-এ, তারপরে আপনার ইয়েতে তখন 100টা করে কোশ্চেন হইতো। তো কোশ্চেন কিন্তু 200টা যখন হয় তখন মাইক্রো থেকে কোশ্চেন মোর দেন 35 কোশ্চেন মনে রাখবেন। সো সেই জায়গাতে যদি কোশ্চেন গুলো দেখেন, সেই কোশ্চেন গুলাও কিন্তু রিপিট হচ্ছে, প্রচুর পরিমাণ রিপিট হচ্ছে। আবার এফসিপিএস যখন যাবেন, এই মাইক্রোবায়োলজি থেকে কিন্তু প্রায় 25টা কোশ্চেন আপনি ফেস করবেন। তাহলে এই 25টা কোশ্চেন কিন্তু, আর এখানেও যদি 35টা, তাহলে আমাদের হিউজ একটা মার্ক এখান থেকে ক্যারি করতে হবে। আমাদের জন্য কিন্তু এই মাইক্রোবায়োলজিটাও খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। ফার্মাকোলজি এখন এইখানেই হচ্ছে শুভঙ্করের পাখি। এত কথা বললাম কেন, এইখানে একটু আপনার ডিফারেন্স, তারা সার্জারিতে ক্যারিয়ার করবেন তাদের জন্য এখানে একটু মনোযোগ দেন। কেন, আপনি যখন এফসিপিএস এর প্রিপারেশন ধরেন, আপনার টার্গেট আমরা জুলাইতে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিব এবং নভেম্বরে রেসিডেন্সি পরীক্ষা দিব, সেক্ষেত্রে আমার ফার্মাকোলজি পড়াটার স্ট্র্যাটেজি কেমন হবে? যদি আমি পার্ট 1 পরীক্ষা দিই, আমাকে ফার্মাকোলজি পড়তে হবে কি এফসিপিএস বেসড। তাহলে এফসিপিএস এ আমি বলছি যে আপনাকে এই ফার্মাকোলজিটা মূলত বেইলি ল্যাব বেসড যে ফার্মাকোলজি সেটা থেকে আসবে। যেমন আমাদের বেইলি ল্যাবে একটা চ্যাপ্টার আছে অ্যানাস্থেসিয়া পেইন, তাই না, ওই চ্যাপ্টারটা আমাদের দেখবেন ইনফেকশন একটা চ্যাপ্টার আছে, ওখানে অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক হিউজ কথাবার্তা আছে। তো অ্যান্টিবায়োটিক রিলেটেড জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তো খুব বেশি আপনাকে পড়তে হবে এমনটা না। তাহলে আমরা কিন্তু যখন এফসিপিএস এর প্রিপারেশন নিব, তখন কিন্তু অল্প বললেই হয়ে যাচ্ছে। বাট আমরা যখন আপনাকে কোচিং করাচ্ছি তখন কিন্তু আপনাকে পুরো ফার্মাকোলজিটাই পড়াই ফেলি। সো
আমার মনে হয় না আপনাদের কোনো কোশ্চেন আপনার এফসিপিএস প্যাটার্নে ফার্মাকোলজি থেকে আটকাবে। আপনি যখন রেসিডেন্সি পরীক্ষা দিতে যাবেন তখন তো আপনার তো এর মধ্যে 2 বার 3 বার রিভিশন হয়ে যাবে। তাইলে আপনার কিন্তু এখানে পড়ার লোডটা প্রথমে এফসিপিএস এ কম, কারণ রিভিশন যখন দিবেন তখন ওই রিলেটেড টুকু আমরা বলে দিব। পরবর্তীতে গিয়ে যখন আপনি রেসিডেন্সি দিবেন তখন কিন্তু ফার্মাকোলজি ডিটেলসে পুরো পড়তে হবে, জেনারেল ফার্মাকোলজি, সিস্টেম ফার্মাকোলজি সবই আপনাকে পড়তে হবে, তখন আপনাকে ওইভাবে রিভিশন দেওয়া হবে। আমরা যদি ফার্মাকোলজি রেসিডেন্সির একটু ডাটাটা দেখি, 12, 14, 15টার মধ্যে দেখেন এখানেও রিপিট কোশ্চেন অনেক আসে, 8টা 10টা 14টা। তো প্রচুর পরিমাণ কোশ্চেন রিপিট হয়, আমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে। এবার আসেন ফ্যাকাল্টি, এটা আমরা বলছিলাম আপনি যেহেতু যখন রেসিডেন্সি দিবেন তখন আপনার এই ফ্যাকাল্টি মানে হচ্ছে বেলিয়ার লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি, ঠিক আছে? এই 28তম এডিশনের যে বইটা এইটা। তো এখন কথা হলো আপনি রেসিডেন্সি পরীক্ষা দিবেন, আপনার কোশ্চেন থাকে 40টা মতো। এই 40 থেকে 50টা কোশ্চেনের জন্য এই 1700 পৃষ্ঠার এই বইটা কি পড়া পসিবল? আমি কি পড়বো? অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে এত বড় বই পড়বো কিনা। তো এই বইটা পড়তে হবে না। আপনি যখন ফ্যাকাল্টি যখন প্রিপারেশন হিসেবে তখন পুরো বইটা আপনার পড়তে হবে। তখন এই বইটাকে আমরা প্রায় 200 300 থেকে 400 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছি, সেটা হচ্ছে ফ্যাকাল্টি বুক হিসেবে। ওইটুকু পড়লে আপনি কভার হয়ে যাবে। তাহলে এটা কখন পড়বেন? আপনি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন জুলাইতে, আপনি তো পুরো বেলি লাভ পড়ে ফেলছেন। আপনি কিন্তু পুরো বেলি লাভ পড়ে ফেলছেন সামনের জুলাইতে যখন পার্ট 1 দিবেন, কারণ আমরা ক্লিনিক্যালি এই 22টা ক্লাস নেব বেলি লাভের, শুধু বেলি লাভের উপরই। এই ক্লাসগুলো যখন আপনি করে ফেলবেন তখন আপনার জন্য রেসিডেন্সি তো মামুলি ব্যাপার, দুধ ভাত মনে হবে। তখন ফ্যাকাল্টি কোশ্চেন আপনি সকল প্রশ্ন পারবেন এমনিতেই, ঠিক আছে? আপনি যদি পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে ফেলেন আপনার জন্য ফ্যাকাল্টি কোশ্চেন দুধ ভাত মনে হবে, কারণ আপনি এগুলো সব পড়েন। তাহলে আপনার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দেওয়া লাগবে না, আমি আবার বলছি। তো এখন আমরা আসি একটু এফসিপিএস পার্ট 1। এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে কি হবে এগুলো কথা আমি বলবো না। তাহলে আমাদের পড়া স্টাডি ম্যাটেরিয়াল দেখেন, আমরা যেটা বলছিলাম সেম, অ্যানাটমি, ফিজিওলজি। আমি আবার রিক্যাপিচুলেট করতেছি যেন আপনারা একটু ধরতে পারেন। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। অর্থাৎ এখানে একটা বৃদ্ধি পাইছে, সেটা বায়োস্ট্যাটিস্টিক্স। এখানে আমাদের 2টা 3টা ক্লাস করবেন, আর কিছু করতে পারেন, লেকচার শিটটা ধরে এর মধ্যে পড়া শেষ। 3টা কোশ্চেনের জন্য শেষ, আপনার আর এক্সট্রা কোনো পড়তে হবে না। দেখেন এখানে কিন্তু কোথাও আমি বেইলি লাভ শব্দটা ইউজ করা হয়নি, বেইলি লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি। তাহলে এখন কি পড়তে হয় না? এফসিপিএস অথচ বেইলি লাভ, আমি এত কথা বললাম কিন্তু এখানে বেইলি লাভ কই দেখতেছি? তাহলে এখানে অ্যানাটমিরও বেইলি লাভ আছে, বেইলি লাভের মধ্যে ফিজিওলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, বায়োস্ট্যাটিস্টিক্স আছে, প্যাথোলজি আছে, ফার্মাকোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে। অর্থাৎ আমি যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, এই বেইলি লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি এমন একটা বই, এর মধ্যে সবকিছু আছে। তাহলে ওইখান থেকে আপনার অ্যানাটমির কোশ্চেন হইতে পারে, ওইখান থেকে ফিজিওলজির কোশ্চেন হইতে পারে, ওইখান থেকে বায়োকেমিস্ট্রি হইতে পারে, বায়োস্ট্যাটিস্টিক্স হইতে পারে, সবকিছু প্রশ্ন করা পসিবল। অর্থাৎ ওইখান থেকে প্রশ্ন হবে, অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন যেটা বেইলি ল্যাবে আছে, অথচ অ্যানাটমি অন্য কোনো বইতে নাই। তাহলে আপনি ওখানকার অ্যানাটমি আপনাকে পড়াবো আমরা, ওখানকার ফিজিওলজি আমরা পড়াবো, যেহেতু আমরা ক্লিনিক্যাল ক্লাসে পড়াচ্ছি, প্যাথোলজি পড়াবো, মাইক্রো পড়াবো, ফার্মা পড়াবো, সবই পড়াই ফেলবো। আলটিমেটলি কি আপনার টোটালি একটা স্ট্রং প্রিপারেশন আপনার হয়ে যাবে। এখন আপনাদের অনেকজন প্রশ্ন করছিলেন যে আসলে কোন সাবজেক্টের ক্ষেত্রে কি কি, আমি এখন এটাকে একটু মানে মানে ইয়ে করে দিই, সেপারেট করে দিচ্ছি যে কারা আসলে সার্জারির মধ্যে রেসিডেন্সি এবং, যদি আমি বলি সরি এখানে রেসিডেন্সি না, এফসিপিএস, তো কারা হচ্ছে এফসিপিএস এর সার্জারি এন্ড অ্যালাইড সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত? দেখেন জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরো সার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি, থোরাসিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, এখানে যদি হেপাটোবিলিয়ারি অ্যাড হবে, কোলোরেক্টাল সার্জারি হবে, ঠিক আছে? তারপরে এই সাবজেক্ট গুলো হচ্ছে আপনার হচ্ছে সার্জারি এন্ড অ্যালাইড এর মধ্যে, অর্থাৎ যারা সার্জারি এন্ড অ্যালাইড পরীক্ষা দিবে তাদের স্টাডি ম্যাটেরিয়াল হলো এটা। অর্থাৎ অ্যানাটমি এই একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। বাট আমি আবার এই জায়গায় আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে, আপনারা যদি ক্যারিয়ার করতে চান সার্জারির মধ্যে, আমি আবার বলছি, আপনি যদি সার্জারিতে ক্যারিয়ার করতে চান, সেই সাবজেক্টটা যদি হয় ইএনটি, তাহলে আপনার এফসিপিএস এবং রেসিডেন্সি প্রিপারেশন আলাদা। কেননা সার্জারির যত সাবজেক্ট আছে সবগুলা রেসিডেন্সি সেম এক, সেটা গাইনিওটাও সার্জারি ফ্যাকাল্টির মধ্যে। বাট এফসিপিএস এর ক্ষেত্রে এই ইএনটি, অপথ্যালমোলজি, গাইনি অ্যান্ড অবস, রেডিওলজি এবং অ্যানাস্থেসিয়া, যদি এগুলো সবাই সার্জারি ফ্যাকাল্টির মধ্যে, তবে এফসিপিএস এর প্রিপারেশনটা এটা ডিফারেন্ট, আলাদা। আমি আবার বলছি রেসিডেন্সিতে এগুলো সবাই সার্জারি ফ্যাকাল্টির মধ্যে, যেমন ইএনটি, অপথ্যালমোলজি, রেডিওলজি, অ্যানাস্থেসিয়া এবং গাইনি অ্যান্ড অবস, এগুলো সবাই সার্জারি ফ্যাকাল্টির মধ্যে।
আপনার প্রিপারেশন সার্জারির মতো, বাট আপনি যদি এফসিপিএস দিতে চান তাহলে আপনার প্রিপারেশন ডিফারেন্ট, আপনার পড়াশোনাটা ডিফারেন্ট। আপনার এই সার্জারি অ্যানালাইটিস যে প্রিপারেশন আমি বললাম এরকম না, আপনার পড়াশোনাটা আলাদা। আপনি যদি ইএনটি তে ক্যারিয়ার করেন এফসিপিএস এ, তাহলে পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার পুরা সিলেবাসটা আলাদা। আপনি যদি অপথলমোলজি দেন তাহলে পুরা সিলেবাসটা আলাদা, পড়াশোনাটা। আপনার রেডিওলজি আলাদা, আপনার অ্যানাস্থেসিয়া আলাদা, এবং গাইনি অ্যান্ড অপস আলাদা। মাথায় রাখবেন, যারা এই সাবজেক্ট গুলোতে এফসিপিএস দিতে চান তাদের পড়াশোনা কম্বাইন্ড বেসের প্রিপারেশন কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে করাবো, তাদের সিলেবাসটা আলাদা, মনে রাখবেন। তাহলে আমার এক ফাইনাল যে মেসেজটা সেটা হচ্ছে, কম্বাইন্ড ইন সার্জারি যদি আমি প্রিপারেশন নিতে চাই তাহলে আমার প্রিপারেশন অলমোস্ট 80% সেম প্রিপারেশন সার্জারিতে, যেটা মেডিসিনের ক্ষেত্রে একটু কম হয়। বায়োস্ট্যাটিস্টিক্স আপনাকে এক্সট্রা পোর্শন অফ এফসিপিএস এ পড়তে হচ্ছে। ফার্মা অলমোস্ট বেলি ল্যাব এই যে সেন্ট্রিক ইন এফসিপিএস, অর্থাৎ আপনি এফসিপিএস যখন প্রিপারেশন নেবেন তখন শুধুমাত্র ফার্মা এবং বেলি ল্যাব, অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, অ্যানেস্থেটিক ড্রাগ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাট আপনি যখন রেসিডেন্সি দিবেন তখন কিন্তু আপনাকে ডিটেলস পড়তে হবে। তাহলে এই হলো ফাইনালাইজ কথা। তো আপনার যদি সার্জারির ক্যারিয়ার করতে চান, তো আমার ফাইনাল যে কথাটা সেটা হলো, মানে আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে যে কোনো একটা রুটিন মাফিক নিজেকে নিয়ে যেতে হবে। আপনি রুটিনের মধ্যে ঢুকে যাবেন। আপনার এই পোস্ট গ্রাজুয়েশনটাকে প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রাখবেন। আপনার যত ব্যস্ততায় থাকুক, সেটা জব হোক, তারপর ফ্যামিলি হোক, সবকিছুর ঊর্ধ্বে রেখে প্রতিদিন আপনাকে রেগুলার পড়াশোনা করার ধরতে রাখতে হবে। পড়াশোনা করার কনফিডেন্স অর্জন করতে হবে, সেই মন মানসিকতা তৈরি করতে হবে। এইগুলো যদি তৈরি করতে পারেন তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েশন চান্স পাবেন। কেন পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা আজকে 10 ঘন্টা এফোর্ট করলেন, কালকে 1 মিনিটও পড়লেন না, এইভাবে করলে আপনার পোস্ট গ্রাজুয়েশন হবে না। আপনাকে এটা হচ্ছে লেগে থাকার পরীক্ষা। আপনি যত ধৈর্য ধরে রেগুলার পড়তে পারবেন, আপনি ভালো সফল কাম হবে দ্রুত। কেননা সজীব ভাই বলছে যে এটা আপনি একবার যদি প্রিপারেশন একটু ডেডিকেটেডলি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই প্রিপারেশনটা দিয়েই আপনি জাস্ট পরবর্তী শুধু রিভিশন দিবেন, রিভিশন দিয়ে কিন্তু আপনার যদি আল্লাহ না চায়, যদি কোনো কারণে যদি মিস হয়, পরের একটা পরীক্ষা কিন্তু আপনি পাস করে যাবেন বা চান্স পেয়ে যাবেন। বাট আপনি যদি মানে পড়ার জন্য পড়তেছেন রেগুলার 2 ঘন্টা 1 ঘন্টা পড়লেন না, আজকে পরীক্ষা দিলেন না, পাস করলেন না, তাহলে কি হবে? আপনি বছরের পর বছর পড়তে থাকবেন, কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট, আমাদের যে আউটকামটা, সেটা কিন্তু জিরো হবে। সো এই জন্য আমি যেটা বলবো, আমার আমার জীবন থেকে নাও, সেটা হচ্ছে আমাকে একজন, যখন আমি সদ্য ইন্টার্ন শেষ করি, আমি খুবই ছোট মানুষ, যখনই ইন্টার্ন শেষ করি তখন অনেক প্রলোভন আসে বা অনেক সুযোগ থাকে, মানে যেটা ফিনান্সিয়াল ইস্যুটা দাঁড়ায়, অনেকে অর্থ নিয়ে চিন্তা করে। তো আমাকে এক ভাই যে পরামর্শ দিলেন সেটা হচ্ছে, তুমি কিন্তু একবার প্রিপারেশন জাস্ট নিয়ে ফেলো কষ্ট করে ধৈর্য ধরে, আর তুমি এটার পিছনে না দৌড়াও, যদি কোনো কারণে মিস হয় দেখো পরেরটা হয়ে যাবে। তো আল্লাহর রহমতে প্রথমবারই হয়ে গেছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন প্রথমবার প্রিপারেশন নিবেন, তো যখন একবার পড়াশোনা হয়ে যাবে তখন কিন্তু দেখবেন পড়াশোনার মজাটা আপনি পাবেন। আমি আবার বলছি, মজাটা পাওয়া শুরু করবেন, তখন মনে হবে যে না, আসলে আমার পড়াশোনাটা করা উচিত, আমি কেন করলাম না। এমবিবিএস লাইফে তো এরকম ভাবে বুঝি নাই। পোস্ট গ্রাজুয়েশন যখন প্রিপারেশন নেওয়া শুরু করবেন তখন দেখবেন যে অনেক কিছু বুঝতেছেন এবং ভালো লাগবে পড়াশোনাটাকে এনজয় করবেন, সত্য কথা, যেটা এমবিবিএস লাইফে আমরা এনজয় করতাম না। তো সেটা কেন? হয়তো আমাদের স্যাররা ওইরকম ভাবে আমাদেরকে ওই রকম ভাবে ক্লাসগুলো চমকপ্রদ হইতো না, বা আমাদেরকে ওইভাবে বুঝাইতো না। কেননা এখানে আপনাকে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে আগাইতে হবে। সো এটা আমাদের জন্য সো ইম্পর্টেন্ট যে আমাকে পরীক্ষা ভালো করতে হলে এখন সলকা মারার সুযোগ নেই। সলকা শব্দটা আমি বললাম লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মানে ফাঁকিবাজি করে পোস্ট গ্রাজুয়েশন হবে না। আপনাকে ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়েই আপনাকে পোস্ট গ্রাজুয়েশন চান্স পেতে হবে, আদারওয়াইজ আপনার চান্স হবে না। এটা মাথায় রাখবেন, সেটা চিরন্তন সত্য, আজকে অথবা কালকে হোক। আপনাকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করেই আপনাকে যেতে হবে। এবং ভালো ক্লিনিশিয়ান হইতে গেলে আপনি দেখবেন যে আপনার কর্মক্ষেত্রেও আপনি এটা কিন্তু এর ইফেক্টটা পড়বে। যখন আপনি শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আপনার ল্যাকিংস গুলা, অনেক কিছুই শিখবেন, অনেক কিছুই জানবেন, যেটা আপনাকে খুবই আনন্দ দিবে এবং ভালো লাগবে। তো এটাই হলো পোস্ট গ্রাজুয়েশনের মানে ভালো লাগার বিষয়টা। আর সেকেন্ড মোস্ট যে জিনিসটা, আইডেন্টিটি। যারা পোস্ট গ্রাজুয়েশনে এখনো ঢোকেন নাই, তাদের কিন্তু আইডেন্টিটি নাই, মানে মনে হবে যে আমি আর কিছুই নাই। তো একটা আইডেন্টিটির জন্য আমরা এই লড়াই করছি। কিন্তু আমি যেটা বলবো যে আসলে ক্লিনিশিয়ান হওয়ার জন্য, ফিজ দেওয়ার জন্য আমরা আসলে পোস্ট গ্রাজুয়েশন বাই প্রোডাক্ট হিসেবে আমরা এই অর্থনীতি, সলভেন্সি বলেন, সবকিছুই আসতেছে, কিন্তু মূলত এটা হচ্ছে কেননা যদি আপনার মধ্যে এই জিনিসটা তৈরি না হয় যে আপনি পোস্ট গ্রাজুয়েশন আপনার পছন্দের সাবজেক্টে যদি না যান, আপনি কোনো একটা সাবজেক্টে হইলেই হলো, এরকম হইলে কিন্তু আপনি একটা সময় গিয়ে
ফ্রাস্ট্রেশনে ভুগবেন, আপনার পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা অনেক বেশি কষ্ট হবে। ইভেন এমন রেকর্ড আছে যে আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন, এবং ছেড়ে দেওয়ার রেকর্ড অসংখ্য আছে, তারা কোর্স ছেড়ে দিছে। সো ফাইনাল যে লাস্ট কথা হচ্ছে মেসেজ, আপনার যে সাবজেক্টটা খুবই পছন্দ, আপনি ভালোবাসেন ওই সাবজেক্টের প্রতি, আপনার মানে ভালোবাসা তৈরি হয়েছে, যার কারণে ওই সাবজেক্টে আপনি যাবেন। কে কি বললো সেটা ম্যাটার না, আপনার ভালোবাসা থাকলে তাকে, যেমন লাইফ পার্টনার চুজের ক্ষেত্রে এরকম চিন্তা করেন, সাবজেক্ট চুজের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে আপনি কিসে ক্যারিয়ার করেন। মাস্ট এটা আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আমি কিসে ক্যারিয়ার করবো, সার্জারি না মেডিসিন না বেসিক। যদি সার্জারি হয় কোন সাবজেক্ট আমার ভালো লাগে কোনটায়। আপনি না হলে কি হবে, ফ্রাস্ট্রেশন, অমুক সাবজেক্টে তো অমুক অনেক টাকা ইনকাম করছে, অমুক তো এটা পাচ্ছে, অনেক কিছুই আপনার সামনে আসবে। সো যেটা রাখতে হবে সেটা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। এটা থাকলে আপনি কিন্তু ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট ফিল করবেন, আপনার আগ্রহ তৈরি হবে, আপনি ভালো একজন ক্লিনিশিয়ান হবেন। তো এটাই হচ্ছে। অনেক ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন তারা, আমি অ্যাজ এ সার্জারি কোঅর্ডিনেটর এবং মেন্টর, আমি আপনাদেরকে এইটা কথা দিতে পারি যে সিনাপস মেডিকেল একাডেমি আপনাদেরকে যে কোনো ধরনের, আপনাদের এই কম প্রিপারেশনে, পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য সবসময় আপনার জন্য দরজা খোলা। সেটা আপনাদের কাছে যদি ভর্তি হন এমনটা না, আপনারা যে কোনো সময় আমাদেরকে নক করতে পারেন, আমাদের কাছে পরামর্শ নিতে পারেন, আমাদের কাছে আসতে পারেন, জানতে চাইতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমরা চাই আমাদের ডক্টর কমিউনিটিকে সবাইকে একজন, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে একটা সাফল্য, যে সেই সাফল্যের যদি একটা অংশীদার আমরা হতে পারি, সেটা আমরা নিজেদেরকে প্রাউড ফিল করব মনে করি। তো আপনারা যে কোনো সময় আমাদের সার্জারি রিলেটেড যে কোনো প্রবলেম আপনাদের সেই দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আমি আমার কথা শেষ করছি, অনেক কথা বললাম। তো এই পর্যায়ে আমরা আমাদের আরো মেন্টর আছেন, আমরা শুনবো অন্য ফ্যাকাল্টিতে। আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র আছেন ডক্টর রোমানা খলিল ম্যাম, গাইনি নিয়ে উনি আলোচনা করবে। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আপনাদের সার্জারি নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে চ্যাট বক্সে করতে পারেন, আমি উত্তর দিচ্ছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি জি। ভাই আমার যেটা হয়, ধরেন আমি যখন ক্লাস করাই তখন ঠিকই বুঝতে পারি, তারপরে ধর নিজে জন্য পড়লাম বুঝতে পারি, কিন্তু পরীক্ষাটি থেকে আমি মনে হয় যে প্রশ্নগুলো ধরতে পারি না। আবার মনে করেন এমসিকিউ গুলা যে আমি অপশন গুলা যে মানে ক্যান্সেল করবো, যে এটা ক্যান্সেল বা এটা, এই জিনিসটা আমার ধরতে মানে অনেক কষ্ট হয়। তখন আবার দেখা যায় যে অনেক প্রশ্ন তো মানে শীটের সাথে সরাসরি থাকে না, অপশন গুলো আচ্ছা মিল আচ্ছা থাকে না, অনেক প্রশ্ন দেখা যায় বুঝি না। তো সেই ক্ষেত্রে ওই তথ্যগুলো তখন কোথায় পাবো? আচ্ছা, আপু যে জিনিসটা আমরা বললাম, আমি কিন্তু এই কথাটা আমাদের কথার মধ্যে উঠে আসছে যে পড়ার সময় সবসময় মাথায় রাখবেন যে আপনার, আমাদের যে শীট বলেন, বই বলেন, স্যাররা কিন্তু ওইভাবে প্রশ্ন করে না। স্যাররা তাদের জীবন দর্শন থেকে, তাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে অনেক কোশ্চেন করে থাকেন। তো তারা বিভিন্ন ভাবে কোশ্চেন করে থাকেন। এই জন্য মেন্টরে যে কথাগুলা বলে ক্লাসে, দেখবেন আমি আমার স্যারদের কথা শুনে অনেক কথা আমি বলি যেটা বইতে নাই, এরকম একটা। দ্বিতীয় কথা হচ্ছে বইয়ের বাইরে অনেক কিছু আমাদের আছে যেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি যেটা বললাম যে এখন আপনি অ্যানাটমি পড়তেছেন, আপু অ্যানাটমি পড়ার ক্ষেত্রে আপনাকে দেখে যে একটা ছবি আপনার সামনে আছে, কিন্তু এই ছবি রিলেটেড কোনো কিছুই নাই বা রিলেশন নাই, কিন্তু আপনি দেখলেন না, পড়লেন না, যে বোঝার চেষ্টা করেন ডানেটা কি দেখি আমি তো, আচ্ছা এর ডানে তো এটা থাকে, পিছনে কে থাকে। এই যে জিনিসগুলা আপনাকে এর পাশাপাশি মাথায় রাখতে হবে। আপনি যখন ফিজিওলজি পড়তেছেন, ফিজিওলজি একটার সাথে আরেকটা কোরিলেট করতে হবে। আপনি একটা ডিজিজের সাথে, ধরেন আপনি প্যারাথাইরয়েড পড়তেছেন, প্যারাথাইরয়েডের সাথে আপনি ক্যালসিয়াম জড়িত, ক্যালসিয়ামের সাথে আবার ভিটামিন ডি জড়িত। এখন এই ক্যালসিয়াম ভিটামিন সাথে হচ্ছে রেনাল সিস্টেম জড়িত। আপনি যখন একটা এই প্যারাথাইরয়েড নিয়ে থাকবেন, পড়ে ফেলবেন, আপনি যখন রেনাল সিস্টেম চিন্তা করবেন না, তখন কিন্তু আপনার পড়াশোনাটা মানে পড়াশোনা হয়েছে, আপনি বুঝছেন, কিন্তু এটা হচ্ছে ইনকমপ্লিট, মানে কনসেপ্ট থাকলো, মানে ক্লিয়ার কনসেপ্টটা তৈরি হইলো না। যখন আপনি সবগুলা মিলাই রিলেটেড করতে পারবেন, কোরিলেট করতে পারবেন, তো তখনই দেখবেন যে আপনার যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেই প্রশ্নটার অ্যান্সার কিন্তু আপনার মধ্যে, মানে অর্থাৎ স্টেম গুলো আপনি এক্সক্লুড করতে পারবেন। সো পড়ার সময় অবশ্যই হচ্ছে আপনার মাইন্ডটাকে একটু ব্রড করতে হবে, চিন্তা ভাবনা ইয়েটাকে করতে হবে। আর যে জিনিসটা করতে হবে, সবাই যে জিনিসটা খুবই ভুল করে সেটা হচ্ছে যে খুব বেশি জানতে চায়, পোস্ট গ্রাজুয়েশনে খুব বেশি ডিপে যাইতে চায়, যে ডিপে চিন্তা করে সবকিছু জেনে আমি পোস্ট গ্রাজুয়েশন চান্স পাবো, এই জন্য সব পড়তে চায়। আমি এটা বলি যে যদি আপনি এই চিন্তা করেন তাহলে আপনার পোস্ট গ্রাজুয়েশন কোনো দিনও হবে না, আপনি চান্স পাবেন না। কেন পাবেন না, এটা অন্যভাবে নিন না, মাইন্ড করবেন না। পোস্ট গ্রাজুয়েশন যে জিনিসটা খুব জরুরি সেটা হচ্ছে জানতে হবে কোথায় থামতে হবে, আপনার পড়াশোনার লিমিটটা জানতে হবে। কারণ এখানে তো সমুদ্র সমুদ্র থেকে এক বালতি পানি নিয়ে আপনারা পোস্ট গ্রাজুয়েশন চান্স পাবো।
তারপর অসংখ্য সময় পড়েছে, স্যাররাই তো জানে না অনেক কিছু, স্যাররা ডিগ্রি করে ফেলছে, তাদের এক্সপিরিয়েন্স 10 বছর হয়ে গেছে, অনেক কিছুই জানি না। তো আপনি চিন্তা যদি করেন যে আপনি সব জেনে চান্স পাবেন, সবকিছু পড়বেন, সব পড়তে গেছেন, না পড়া যাবে না। আপনাকে এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, কোশ্চেন ওরিয়েন্টেড পড়তে হবে, ওই জিনিস রিলেটেড বারবার পড়তে হবে, রিভিশন দিতে হবে, কোরিলেট করতে হবে। টাং ফাং জিনিস, আউল ফাউল জিনিস পড়া যাবে না। বেশি বেশি পড়তে যাবেন, ধরা খাবেন। এই জন্য কম পড়বেন, বেশি আউটপুট দিবেন। কম পড়ে কিভাবে আমি বেশি আউটপুট দিতে পারি, মনে রাখতে পারি, বেশি ভালো করতে পারি, এই জন্য লিমিট জানতে হবে পড়াশোনা। মানে যে জিনিসটা পড়বেন পরীক্ষা আসছে ওইটাকে ভালোভাবে ক্লিয়ার করুন, এটা গুরুত্বপূর্ণ না। আপনি ওইটাকে অনেক ক্লিয়ার করে পড়তে, ওইটা দিয়ে আপনি বেশি ইফেক্টিভ হবে না। এই জন্য যা পড়বেন সেটা পরীক্ষা ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড, ওই জিনিসটাকে ক্লিয়ার করে যে সেটার জন্য যত সময় লাগে, তাহলে দেখবেন একটু ভালো হবে। আসসালামু আলাইকুম। আমার ইন্টার্ন শেষ 13 তারিখ। আমি কি এই নভেম্বরে পারবো? আচ্ছা, আপনার 13 তারিখ না? এই 13 তারিখ হলে ভাই আপনি বুঝতে পারবেন, কারণ হচ্ছে প্রেসিডেন্সি কাউন্টার সাধারণত মার্চ থেকে। আপনি যদি মার্চের 1 তারিখে ইন্টার্নশিপ করেন তাহলে 1 বছরের মধ্যে আপনি হচ্ছে পরীক্ষা দিতে সম্ভবত। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি তাহলে যদি এই শেষ হয় তাহলে আপনি 1 বছর তো কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ এটা মার্চ থেকে মার্চ কাউন্ট হয়, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন রেসিডেন্সি। আমরা এ পর্যায়ে চলে যাবো আমরা আমাদের কাইনির মেন্টরের কাছে। নাজমুল সাকিব ভাই, জি স্যার, শুনতে পাচ্ছি। আমাদের সাথে রোমানা খলিল ম্যাম আছেন, আমাদের গাইনি নিয়ে উনি আচ্ছা, আলোচনা করবেন। একটু আপুকে কানেক্ট করার চেষ্টা করেন। ম্যাম আছেন আমাদের সাথে। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে জি ভাইয়া, রেসিডেন্সি। শুনতে পাচ্ছি। জি আপু, আপনি একটু আমি ফয়সাল ভাই বলছেন যে আসলে আপনি ইন্টার শেষ করছেন, তো আপনি কি রেসিডেন্সি দিতে পারবেন কিনা? তো আপনি স্যার আপনার কথা রেসিডেন্সি শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? স্যার এতক্ষণ শোনা যায় নাই, এখন একটু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি যদি মার্চের আগে পরীক্ষা ইন্টার্ন শেষ করেন, বা আপনি যদি বিএমডিসি সার্টিফিকেট পেয়ে যান যদি মার্চের 1 তারিখের আগে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 বছর পরিপূর্ণ হবে, কারণ রেসিডেন্সি কাউন্ট হয় মার্চ টু মার্চ। তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। যদি এটা আপনি ইন্টার্নশিপ সার্টিফিকেটের পর বিএমডিসির পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তাহলে সেক্ষেত্রে ঝামেলা হবে। আপনি যদি মার্চ 1 তারিখের আগে নিতে পারেন তাহলে আপনি সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি ম্যাম, দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আপনি জাস্ট একটু আচ্ছা, হরাইজন্টাল করে নেন, ভার্টিক্যালি আছে এটা। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমাদের গাইনি পার্ট টুকুতে, আপনাদের আজকের সেমিনারে, গাইনি অ্যান্ড অবস পার্টে। আচ্ছা, আমাদের আজকের সেমিনার হচ্ছে কম্বাইন্ডলি কিভাবে হচ্ছে আমরা রেসিডেন্সি প্লাস এফসিপিএস পার্ট 1 গাইনির জন্য প্রিপারেশন নিতে পারি। আচ্ছা, তো প্রিভিয়াসলি যেসব ভাইয়ারা, মেন্টররা, আপুরা, ভাইয়ারা যেভাবে যা বলেছেন সবকিছুই আসলে গাইনির জন্য একই। মানে আপনি কিভাবে পড়বেন, যেমন ভাইয়া লাস্টে বলতেছিল যে আপনি অল্প অল্প পড়বেন, সুন্দর করে গুছায় পড়বেন, সব পড়তে যাবেন না, সব জানতা হতে যাবেন না। তাহলে দেখবেন যে আপনি অল্প পড়ে খুব ভালো আউটপুট দিতে পারছেন। অল্প পড়া বলতে সেই রকম না যে হচ্ছে আপনি দু একটা জিনিস পড়ে চলে গেলেন পরীক্ষার হলে। অল্প বলতে ভাইয়া বুঝালো যে আমরা সব একদম বইয়ের সবকিছু পড়তে যাব না, আমাদের জন্য বা আমার ফ্যাকাল্টির জন্য যেইটুকু জরুরি আমি শুধু সেইটুকুই ভালো মতো গ্র্যাব করার চেষ্টা করব, যাতে আমি খুব ভালো আউটপুট দিতে পারি। আপনি যতই পড়েন, যতই জানেন, আপনার জানার কোনো শেষ নাই, মেইন বইয়ের কোনো শেষ নাই, পড়ার কোনো শেষ নাই। লাস্ট দিন পর্যন্ত হচ্ছে আপনি অনেক কিছু পড়তে পারেন, কিন্তু সেটাতে আপনার আউটপুট ভালো হবে না। তো এই ধরনের যে বেসিক কথাবার্তা, এগুলো সব সাবজেক্টের জন্যই একই। আমি সেই জিনিসগুলো বলে হচ্ছে আপনাদের মানে সেমিনারটা লেন্দি করব না। আমরা একটু শুরু করি যে কিভাবে হচ্ছে আমরা গাইনিতে কম্বাইন্ডলি প্রিপারেশন নিতে পারি দুইটা পরীক্ষার জন্য একসাথে, এবং আমরা কেন এটা নিব।
তো সব সাবজেক্টের মতো গাইনিতেও হচ্ছে আপনি এখন তো যেহেতু এসবিএ ইনক্লুড করা হয়েছে রেসিডেন্সিতে, যার কারণে আমাদের যে এসবিএ গুলো আসে সিনারিও দিয়ে মোরলেস এফসিপিএস এর মতোই আসে। এখন দেখা যায় যে আপনি যদি এফসিপিএস এর প্রিপারেশনের জন্য ওই এফসিপিএস এর যে মেইন এসবিএ গুলো থাকে ওগুলো যদি প্র্যাকটিস করেন, ক্লাস করেন, সুন্দরভাবে পড়া গুছান, তাহলে আপনার রেসিডেন্সির এসবিএ গুলো নিয়ে কোনো টেনশন হবে না। আপনার যে সিনারিও দিয়ে এসবিএ গুলো আসবে বোথ বেসিক এবং ক্লিনিক্যাল পোর্শনের জন্য, আপনি ওগুলো আপনার একদম সুন্দর প্র্যাকটিস করা থাকবে। আর কম্বাইন্ডলি প্রিপারেশন নেওয়ার সুবিধা হচ্ছে এইটা যে ধরেন আপনি একটা পরীক্ষাকে ফোকাস করে হচ্ছে প্রিপারেশন নিতেছেন গাইনির জন্য। ধরেন পার্ট 1 এর প্রিপারেশন জানুয়ারিতে আপনি বসেন নাই পরীক্ষায়, কিন্তু জুলাইতে চাচ্ছেন পার্ট 1 এর প্রিপারেশন নিবেন। কোনো কারণে যদি জুলাইতে এমন হয় যে আপনার এফসিপিএস টা হলো না, তাহলে আপনার কি করতে হবে? আপনি তখন আবার চিন্তা করবেন এফসিপিএস করুন, আমি তো রেসিডেন্সি দিব। তখন রেসিডেন্সি প্রথম কথা আপনি সিলেবাস জানেন না, মানে কন্টেন্ট কি কি একটু তো ডিফারেন্স থাকবেই দুইটা পরীক্ষার মধ্যে, বা কোন ধরনের ওই প্রশ্নটা আসতেছে। মানে ধরেন একই টপিক ইউটিআই, তাই না? সেই ইউটিআইটা আপনার রেসিডেন্সিতে এমন ভাবে আসতে পারে যে 5টা অর্গানিজমের নাম দিয়ে আপনাকে ট্রু ফলস দিয়েছে। সেই ইউটিআইটাই আপনার একই কিন্তু পড়া, একই কিন্তু অর্গানিজম, কিন্তু দেখা যাবে ইউটিআইটা ফিমেলদের এক একটা টাইমে এক একটা অর্গানিজম দিয়ে হয়, বা হচ্ছে সবারই দেখা যায় হসপিটাল অ্যাকোয়ার্ড যদি কখনো ইউটিআই হয় সেটার অর্গানিজম আলাদা। তারপরে হচ্ছে আপনার ফিমেলদের যে সিস্টাইটিস এর কিছু ঝামেলা আছে সেটার জন্য যে অর্গানিজম সেটা আলাদা। এই যে জিনিসটা আপনার তখন কি হবে, আপনি ইউটিআইটা কিন্তু পড়তেছেন, কিন্তু সুন্দর করে একসাথে যদি গুছায় পড়ে ফেলেন, যে প্রথমে পড়লেন এটার মেইন অর্গানিজম এইটা, 90% হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে আদার্স অর্গানিজম, এগুলো এই কন্ডিশনের জন্য এই অর্গানিজমটা দায়ী, অমুক সময়ে এই ইউটিআইটা হলে ওই অর্গানিজমটা দায়ী। এই যে ডিটেলস সুন্দর করে গুছায় পড়া, হ্যাঁ, এতে করে আপনার যেটা হবে যে আপনি একবার ইউটিআইটা গুছায় নিলেন, দুইটা পরীক্ষার জন্যই আপনার প্রিপারেশনটা নেওয়া হয়ে গেল। কিন্তু আপনি যখন জুলাইতে অলমোস্ট দেখা যাবে যে 5-6 তারিখের দিকে বা 7-8 তারিখের দিকে আপনি পরীক্ষাটা দিয়ে দেখলেন আল্লাহ না করুক আপনার হলো না, নাই হতে পারে প্রথমবার, আমারও হয়নি প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার ইনশাল্লাহ হয়েছে। তো প্রথমবার হলো না, তখন আপনার জুলাই মাসটা পুরাটা যাবে আপসেটনেসে, যে ফ্রেন্ডদের পার্ট 1 হলো আমার হলো না, বা হচ্ছে ওই কলিগের হয়েছে আমার হয়নি, ওই কলিগের তো রেসিডেন্সিও হলো নভেম্বরে, আবার হচ্ছে জানুয়ারিতেও পার্ট 1 হলো আমার হলো না। এই যে বিষয়গুলা ওইটা থেকে কাটতে কাটতে জুলাই অগস্ট আপনার মোটামুটি দেখবেন শেষ। তারপর রেসিডেন্সির বই খাতা কিনা, তারপরে বুঝা যে কি হলো না হলো, দেখতে দেখতে আপনার নভেম্বর চলে আসবে। তো বেস্ট এবং ওয়াইজ ডিসিশন হচ্ছে কম্বাইনলি প্রিপারেশন নেওয়া। এখন আসেন কিভাবে হচ্ছে আমরা কম্বাইনলি প্রিপারেশনটা নিতে পারি যাতে আমাদের সময়টা নষ্ট না হয়। আর আমার এফসিপিএস এর প্রিপারেশনটা নিয়ে মানে কম্বাইনলি যখন আমরা প্রিপারেশন নিতে থাকবো এবং এফসিপিএস পরীক্ষার আগে দিয়ে আমরা ক্লিনিক্যাল গুলো খুব ভালোভাবে ঝালাই করা শুরু করব, তখন আমার দেখা যাবে যে আমি এসবিও খুব ভালো করে হচ্ছে আমার দখলে চলে আসবে। এরপরে বাকি আমি যেই সময়টুকু থাকবে আমার রেসিডেন্সির জন্য আপনাদেরকে ওভাবেই পড়ানো হবে যে বাকি যে জিনিসগুলো আপনার রেসিডেন্সির জন্য বেশি ফোকাস, ফ্যাকাল্টির কিছু পড়া ভাইয়ারা বলতেছিলেন, তারপরে হচ্ছে আর এফসিপিএস যখন আপনি পড়বেন আপনার গাইনি ফ্যাকাল্টি সম্পূর্ণ কিছু পড়া হয়ে যাবে। সাইডে দুই একটা ছোটখাটো ফ্যাকাল্টি যেমন হচ্ছে আই ইএনটি এগুলো থাকবে, এগুলো খুব সিম্পল সিম্পল জিনিস আসে, ওগুলো আপনাদেরকে একদম ক্লাসে মুখস্থ করে পড়ায় দেওয়া হবে। তো আপনার তখন আর লোড লাগবে না। আর এখন তো হচ্ছে ডাবল ডিগ্রির যুগ, সবাই চায় যে আমি এফসিপিএস ও করবো, সাথে হচ্ছে একই পড়া দিয়ে হচ্ছে এমএস ও করবো, যেটা খুবই ভালো সিদ্ধান্ত। তো আপনার দেখা যাবে যে ডিগ্রি গুলাকে কি বলা হয়, আমাদের এক একটা অলংকার, তাই না? এটা অলংকার বলে সবাই। আচ্ছা, তো আপনার এফসিপিএস একটা অলংকার হলো, সাথে সাথে যদি আপনি রেসিডেন্সিতে ঢুকে যান সেটাও আপনার জন্য অনেক বেশি হচ্ছে আপনি সুবিধা পাচ্ছেন। আপনি মাদারে এফসিপিএস যদি পার্ট 1 পাস করেন, আপনি সাব স্পেশালিটিতে তখন হচ্ছে আবার এমএস এ জয়েন করতে পারছেন পরীক্ষা দিয়ে, তাহলে একসাথে আপনার মানে ডাবল আউটপুট হলো এবং সবকিছুই হচ্ছে এক সুন্দর করে গোছানো হলো। আচ্ছা, আমাদের এখন দুইটা এক্সামের জন্য ইন ডিটেলস ফর বোথ এক্সাম, দেখেন আমি এখানে লিখে দিছি যে দুইটা এক্সামের জন্য ডিটেলসে কি জিনিসগুলো আমার পড়া লাগবে। যেমন হচ্ছে আপনার অ্যাবডোমেন, মানে অ্যানাটমির ক্ষেত্রে যদি বলি অ্যাবডোমেন, পেলভিক অর্গান, এমব্রায়োলজি, জেনেটিক্স, হিস্টোলজি, ইনফিনিটি স্টার, এগুলো দুইটা এক্সামের জন্যই হচ্ছে আপনাকে খুব ভালো করে পড়তে হবে, এটা কোনো কিছু হচ্ছে আমরা বাদ দিতে পারবো না। আচ্ছা,
এরপর আসেন ইনফেরিয়র এক্সট্রিমিটি। 50% হচ্ছে ফর এফসিপিএস আমাদের লাগবে, মানে কিছু কিছু পোর্শন আমাদের লাগে, আর এমএস এর জন্য আমার 100% লাগবে। সুপিরিয়র এক্সট্রিমিটি 20% এফসিপিএস এর জন্য লাগবে, এমএস এর জন্য 100% লাগবে। আর ইনফেরিয়র এক্সট্রিমিটির আপ টু নি জয়েন্ট হচ্ছে আমাদের পড়তে হবে, আর সুপিরিয়র এক্সট্রিমিটি হচ্ছে এক্সিলা, ব্রাকিয়াল প্লেক্সাস, কার্পাল টানেল সিনড্রোম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন থোরাক্সে, থোরাক্স পোর্শনটা যদি আমরা দেখি অ্যানাটমির, তাহলে 50% আমাদের এফসিপিএস এর জন্য লাগবে এবং 100% এমএস এর জন্য লাগবে। এর মধ্যে কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ? ব্রেস্ট, হার্ট, লাং, ডায়াফ্রাম, মিডিয়াস্টিনাম, এগুলো সব জায়গা থেকেই হচ্ছে আসবে প্রশ্ন সব পরীক্ষাতে। এরপরে আসেন হেড নেক নিউরো অ্যানাটমি। এফসিপিএস এ খুবই সিলেক্টিভ কোয়েশ্চেন আসে, ধরতে গেলে আসেই না। ওই জিনিসটা আপনি কি করবেন, যখন আপনার আগে দিয়ে এফসিপিএস পরীক্ষা থাকবে, আপনি এই কার্ডটা স্কিপ করে যাবেন যে এটা থেকে তো আমার খুব একটা আসবে না বা বলতে গেলে আসবেই না। তখন আপনি কোথায় গুরুত্ব দিবেন? তখন আপনি ইনফেরিয়র এক্সট্রিমিটিটাকে বেশি গুরুত্ব দিবেন, বা সুপিরিয়র এক্সট্রিমিটির যে হচ্ছে প্লেক্সাসের যে বিষয়গুলা, তারপর সিনড্রোমের যে বিষয়গুলা, আর্স পালসি, ক্লাম্পিস পালসি, ওই জিনিসগুলোতে আমরা একটু বেশি গুরুত্ব দিব, যে ওই জিনিসটা আমার হচ্ছে এসবিএ তে আসে। আর রেসিডেন্সিতে হেড নেক নিউরো অ্যানাটমি আমার ডিটেলসে পড়তে হবে। তো যখন আমার জুলাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, আমি তখন এই পোর্শনটা ডিটেলসে পড়ার সময় পাবো, এবং আরো ডিটেলসে হচ্ছে আমি তখন সেটা রিভিশন দিয়ে হচ্ছে আমার পড়াটা শেষ করব। আচ্ছা, এরপরে কি অনলি ফর এফসিপিএস আমার কি পড়তে হবে? বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড বায়োফিজিক্স। অ্যানাটমির মধ্যে এই দুইটা, মানে পেপার 1 আগে যেমন ছিল পেপার 1, পেপার 2, পেপার 3 করে, এখন তো যদিও হচ্ছে একই দিনে এফসিপিএস পরীক্ষা হয়, তো ওইটার ক্ষেত্রে আমার অ্যানাটমিতে এক্সট্রা করে বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড বায়োফিজিক্স, এই দুইটা পোর্শন আমার এফসিপিএস এর জন্য হচ্ছে পড়া লাগবে। আচ্ছা, এইটা গেল অ্যানাটমি। এরপরে আসেন ফিজিওলজি। ফিজিওলজিতে হচ্ছে দুইটা এক্সামের জন্য আমার ডিটেলসে পড়তে হবে এবং কিচ্ছু বাদ দেওয়া যাবে না। সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি, রেনাল বডি ফ্লুইড, সিভিএস, রেসপিরেটরি, জিআইটি, জেনারেল ফিজিওলজি। ইনফিনিটি স্টার, এই পোর্শন গুলো থেকে হচ্ছে আমার কিছু বাদ দেওয়া যাবে না। এখন আসে নিউরোফিজিওলজি। নিউরোফিজিওলজিতে খুবই সিলেক্টিভ এফসিপিএস পার্ট 1 এর জন্য, একটু আগেও বললাম নিউরো অ্যানাটমির মতো নিউরোফিজিওলজি হচ্ছে খুবই সিলেক্টিভ, কিন্তু রেসিডেন্সির জন্য হচ্ছে এটা আমার ইন ডিটেলসে পড়তে হবে। সেটা আমরা কিভাবে পড়বো? রেসিডেন্সি আমরা প্রেশার নিব না, আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো হয়ে থাকলে ক্লাসগুলো হয়ে থাকবে, আমরা গুছায় ফেলবো, নোট করে ফেলবো, নোট করে রাখবো, এবং আমরা ওই জিনিসটা পড়বো এফসিপিএস পরীক্ষার পরে, রেসিডেন্সি পরীক্ষার আগে। ঠিক আছে? আমরা এটা নিয়ে প্রেশার নিব না যে এটা তো ডিটেলসে পড়তে হবে, তাহলে এটাকে আমি এখনই পড়ে, হ্যাঁ আমি ক্লাস করব, ক্লাস টেস্ট পরীক্ষা দিব, পড়া বুঝে নিব, মেন্টরের কাছ থেকে পড়া গুছায় রাখবো, বাট যখন রিভাইজ করব তখন হচ্ছে আমি সিলেক্টিভ যে জিনিসগুলো মেন্টর বলে দিছে যে এফসিপিএস এ আসবে সেটা রিভিশন দিব, আর বাদ বাকিগুলো আমি নোট করে রেখে দিব, যে রেসিডেন্সির আগে আমি এটা একদম ভালো করে ঝালাই করে নিব। এরপরে আসেন বায়োকেমিস্ট্রি, দুইটা পরীক্ষার জন্য ইন ডিটেলসে পড়তে হবে। এরপরে আসি ফার্মাকোলজি। ফার্মাকোলজি এফসিপিএস পার্ট 1 এর জন্য মেইনলি লাগে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা, মানে অবস এন্ড গাইনি রিলেটেড আমাদের যে ফার্মাকোলজি পড়তে হয় দত্ত বইয়ের দুইটা তিনটা চ্যাপ্টার, তো সেগুলো আমাদের ইন ডিটেলসে পড়তে হবে। জেনারেল ফার্মা পড়তে হবে, আর হচ্ছে অটোনমিক ফার্মা, এইটুকু এফসিপিএস পার্ট 1 এর জন্য পড়তে হবে। সিস্টেমিক ফার্মাকোলজির মধ্যে কিছু দুই একটা জিনিস আমাদের পড়তে হবে, যেমন কিছু কিছু সিস্টেমের, এবং ওই সিস্টেমের ড্রাগ গুলো আবার দেখা যায় যে বিভিন্ন ক্লিনিক্যাল ডিজিজের সাথে, যখন আমরা একটা ক্লিনিক্যাল ডিজিজ পড়াবো সেটার সাথেই আপনার একটা করে হচ্ছে ড্রাগস আমাদের যেটা আসে গুরুত্বপূর্ণ সেটা পড়া হয়ে যাবে। যেমন ধরেন আমি আপনাকে যখন প্রি একলামশিয়া পড়াবো, তখন হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেটের মেকানিজম অ্যাকশন, ম্যাগনেসিয়াম সালফেটের সাইড ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, টক্সিসিটি হলে কোন সাইন গুলো দেখবো, বা টক্সিসিটি ডেভেলপ করলে আমি কোন অ্যান্টিডটটা দিব, এই জিনিসগুলো দেখা যাবে আপনি ক্লিনিক্যালের সাথে সাথে সিস্টেমিক ফার্মাটা ওই ডিজিজে কোন ড্রাগটা ইউজ করছি, দুই একটা ড্রাগ যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পড়া হয়ে যাবে। তারপর লেবেটোলোল অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে আমরা প্রি একলামশিয়া রোগীকে কিভাবে দিচ্ছি, ওরালি কেমন করে, তারপর আইভি রুটে কেমন করে দিচ্ছি, ওই জিনিসগুলো ওভাবেই পড়া হয়ে যাবে। সিস্টেমিক ফার্মা তাহলে মেইন হচ্ছে ডিজিজের সাথে সাথে আমাদের অল্প অল্প করে পড়া হয়ে যাবে, কিন্তু এই সিস্টেমিক ফার্মাকোলজিটাই আমাদের রেসিডেন্সিতে ডিটেইলসে লাগবে, ওইটা আমরা পড়ার সময় গুছায় রাখবো, রেসিডেন্সির সময় ভালো করে রিভিশন দিব। এরপরে আসেন মাইক্রোবায়োলজি। ব্যাকটেরিওলজি হচ্ছে বোথ এক্সামের জন্য লাগবে, ইনফিনিটি স্টার ব্যাকটেরিওলজির একটা লাইনও কোনোভাবেই বাদ দেওয়া যাবে না।
মেইনলি জেনারেল ব্যাকটেরিওলজি। সিস্টেমিক ব্যাকটেরিওলজির ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, ওই ফার্মাকোলজি সিস্টেমিক ফার্মাকোলজির মতোই। এফসিপিএস পার্ট 1 এ সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে হচ্ছে গাইনিক ডিজিজ গুলো পড়তে যে আমি যেই অর্গানিজম গুলা বারবার পাচ্ছি, সেই অর্গানিজম গুলা হচ্ছে আমার সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে বেশি ভালো করে পড়ে নিতে হবে। যেমন ধরেন ভাইরোলজি, মাইকোলজি, প্যারাসাইটোলজি, সিলেক্টিভ ফর এফসিপিএস পার্ট 1। একটা উদাহরণ দেই, মাইকোলজির ক্ষেত্রে ক্যান্ডিডা অ্যালবিকেন্স, এইটা গাইনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি ধরেন ওইটা পড়তে যে আবার পড়া শুরু করি হিস্টোপ্লাজমা, হ্যাঁ আমি পড়বো, ওই যে বললাম আমি শুরু থেকে সব পড়া গুছাই নিব, কিন্তু এফসিপিএস এর আগে আমি শুধু ক্যান্ডিডাটা 1 মাস আগে ক্যান্ডিডাটা একটু রিভিশন দিব ভালো করে। আর রেসিডেন্সির জন্য এগুলো সম্পূর্ণ ডিটেলসেই লাগবে। আচ্ছা, এরপরে আসেন ইমিউনোলজি, প্যাথোলজি, এগুলো হচ্ছে ডিটেইলস লাগবে দুইটা এক্সামের জন্য। তাহলে দেখেন আপনি যদি কম্বাইন্ডলি প্রিপারেশন নেন, আপনার যেই সুবিধাটা হচ্ছে এই এতটুকু যতটুকু বললাম যে যতটুকু পড়ার বিষয় বললাম, যে আপনি শুরু থেকে যদি ধরেন যেটা সিলেক্টিভ, তাহলে আপনি 6 মাস কি করতেছেন, সিলেক্টিভ ওয়েতে একটা পড়লে নিউরোফিজিওলজি, একটা পড়লে নিউরো অ্যানাটমি, আবার বাদও দিতে পারেন যে এফসিপিএস পার্ট 1 এ আসে না। কিন্তু এইটাই যখন হচ্ছে আপনাকে রেসিডেন্সি 3 মাস আগে পরীক্ষা ফেল করার পরে পড়তে লাগবে, তখন খুব বিরক্ত লাগবে। অথবা পরীক্ষা পাশ করার পরে পড়তে লাগবে, ধরেন আপনি পাশও করে গেছেন এফসিপিএস পার্ট 1, তারপরেও যখন আপনি হচ্ছে চিন্তা করলেন রেসিডেন্সি পরীক্ষা দিবেন, তখন আপনি সিলেবাস জানেন না, ওয়ে জানেন না, বুঝেন না, বুঝতে পারতেছেন না, একে তাকে জিজ্ঞেস করতেছেন, ওটা টাইম নষ্ট হয়। তো আমরা যেহেতু হচ্ছে ডিজিটাল যুগে আছি, আমরা কেন টাইম নষ্ট করব? আমার যদি একবারের পড়ার প্রিপারেশন দিয়ে একটা ক্লাস দিয়েই আমি হচ্ছে 2টা পরীক্ষা খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারতেছি, তাহলে কেন আমি এই সুযোগটা হচ্ছে নিব না? আমার হাতে সময় আছে যেহেতু, তাহলে অবশ্যই আমি এই সুযোগটা হচ্ছে নিব। আচ্ছা, ওভারঅল ডিফারেন্স, মেইন ডিফারেন্সটা কি দুইটা পরীক্ষায়? কিছু তো অবশ্যই ডিফারেন্স থাকবে, যেমন হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, হেড নেক, নিউরো অ্যানাটমি, সিস্টেমিক ফার্মাকোলজি, মাইকোলজি, প্যারাসাইটোলজি, এগুলোর মধ্যেই হচ্ছে আমার মেইন ডিফারেন্স। এখন আসেন আমাদের বুক লিস্ট কি হবে। আমরা মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল পোর্শনটা পড়বো, গাইনি, ডিসি দত্ত, অবস 10th এডিশন, 9, আর গাইনি হচ্ছে 9th এডিশন। সবাইকে রিকোয়েস্ট করব ক্লিনিক্যালের এই দুইটা বই অবশ্যই আপনার কাছে হচ্ছে লেটেস্ট এডিশনটা রাখবেন, কিনে ফেলবেন এবং লেটেস্ট এডিশন থেকে পড়বেন। কারো যদি জাস্ট একটা আগের এডিশন কিনা থাকে, পড়া থাকে, সমস্যা নাই, আমরা হচ্ছে লেটেস্ট এডিশন থেকে ক্লাসে সবসময় পড়াই। তো যখন ক্লাসে মেন্টর আপনাকে দাগায় বলবে যে এইটা প্রিভিয়াস এডিশনে ছিল না, এটা নতুন বইতে অ্যাড করা হয়েছে, এটা থেকে প্রশ্ন আসবে এবার ইনশাল্লাহ, কারণ নতুন যে কোনো কিছু অ্যাড করা হলে ম্যাডামরা চেষ্টা করে যে আপনি এই বইটা পড়েছেন কিনা সেটা দেখার জন্য ওই পোর্শন থেকেই হচ্ছে প্রশ্ন দেওয়ার চেষ্টা করে। তো সেই জিনিসটা আমি মেন্টরের ক্লাস থেকে হচ্ছে টুকে নিব, কিন্তু লেটেস্ট এডিশনটা অবশ্যই আমাকে কিনে ফেলতে হবে এবং সাথে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন অ্যানাটমি বুঝার জন্য। আরিফ ভাই অনেক সুন্দর করে বলছেন অ্যানাটমির বিষয়ে। তো অ্যানাটমি বুঝে পড়ার জন্য নিটার অ্যাটলাসের ছবিগুলো দেখা খুব জরুরি। এটা ছাড়া আপনি অ্যানাটমি কাভার আপ করতে পারবেন না। ল্যাংম্যান এমব্রায়োলজি, এটাও খুবই চমৎকার একটা বই, এটা ছাড়াও আপনি এমব্রায়োলজিকে গ্র্যাব করতে পারবেন না। আর এফসিপিএস কোয়েশ্চেন সলভ, আমাদের একটা এসবিএ বই আছে, সাথে রাখতে হবে। এইবারে যারা আমাদের এফসিপিএস পার্ট 1 পাস করেছে, সবার একটাই কথা ছিল, আপু বইটা এত সুন্দর, এত গোছানো, খুবই তাদের হেল্প হয়েছে। প্লাস লাস্ট বার যারা রেসিডেন্সিতে চান্স পেয়েছে, তাদের কাছেও একটা কথাই শুনেছি যে আপু কিউআর বইটা অসাধারণ। কিন্তু এই দুইটা বই আপনাকে কখন পড়তে হবে? এই দুইটা বই হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে এই দুইটা বইতে চ্যাপ্টার ওয়াইজ, সেশন ওয়াইজ সবভাবে কোশ্চেন দেওয়া আছে, আপনাকে সেটা সেভাবে পড়ে যেতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি পরীক্ষার আর 1 মাস বাকি আছে, তাহলে 1 মাস আগে আমি ওই দুইটা বই ধরে পড়া শুরু করি, তাহলে আপনি কিন্তু ওই দুইটা বই পড়ে ওইভাবে গুছাতে পারবেন না। আপনার পুরা মনে হবে যে পুরা অনেক বড় বড় দুইটা বই বাকি, ওইটাতে আপনার কাজে লাগবে না। আপনার যেটা করতে হবে, প্রত্যেকটা ক্লাসের সাথে মেন্টর এফসিপিএস এর জন্য যেটা বলেছে, রেসিডেন্সির জন্য যেটা বলেছে, ওইভাবে করে ওই চ্যাপ্টারটা একবারে করে হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন গুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, গাইনিতে আমাদের 4টা সাব স্পেশালিটি আছে, ফিটোম্যাটার্নাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি, ইনফার্টিলিটি, আর নতুন যুক্ত হয়েছে গত সেশন থেকে পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারি। তো এগুলোতে আমাদের এফসিপিএস পার্ট 1 আছে। আমি শিওর না পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারিতে এমএস আছে কিনা, আপনাদেরকে একটু শিওর হয়ে বলতে হবে, কিন্তু এফসিপিএস পার্ট 1 আছে। লাস্ট 2টা সেশন থেকে পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারি থেকে এফসিপিএস সার্জারিতে এফসিপিএস পার্ট 1 চালু হয়েছে। আচ্ছা, এরপরে যেটা লাস্টলি একটা কথা বলবো, এটা আমি সব সেমিনারেই বলি, সেটা হলো আপনারা ক্লাসগুলো কিভাবে করবেন, ক্লাসের পড়াগুলো কিভাবে গুছাবেন।
এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার একটা পরীক্ষা দিব এইটা মনস্থির করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ওই পরীক্ষাটার সিলেবাসটা কি, আমার হাতে কি কি বই নেওয়া লাগবে, কেমন প্রশ্ন আসে, এগুলো অ্যানালাইসিস করে একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে পড়াগুলো গুছানো। গ্রুপ বলতে বুঝাচ্ছি আপনি যারা আমাদের সাথে যুক্ত আছেন সিরাজ মেডিকেল একাডেমির সাথে, এখানে এক ঝাঁক মেন্টর বিভিন্ন বিষয়ে পারদর্শী, যারা সারাক্ষণই হচ্ছে আপনাদের কোনটা পড়ালে ভালো হবে, কোন ভাবে পড়ালে আপনারা উপকৃত হবেন সেটা নিয়ে হচ্ছে সব সময় চিন্তা ভাবনা করে এবং সব সময় আপনাদেরকে সাহায্য করার জন্য সবাই একদম রেডি থাকে যে আপু ভাইয়াদের কোনটাতে সুবিধা হবে এবং কিভাবে তাদের আমরা সাহায্য করতে পারি। সো আপনারা সবাই হচ্ছে চেষ্টা করবেন একটা গাইডলাইনের সাথে যুক্ত হয়ে যেতে এবং সেই গাইডলাইন অনুযায়ী হচ্ছে পড়া শুরু করতে। আপনার যখন আপনি পড়বেন তার থেকেও বেশি, যেটা পড়বেন তার থেকেও বেশি জরুরি হচ্ছে একটা গাইডলাইন ফলো করা, কি লাগবে সেটা জানা। আপনি আজকে যেমন এই জিনিসগুলো জেনে গেলেন, বিভিন্ন ফ্যাকাল্টি যে যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দিবেন, এইটাতে মনে করেন আপনার 50% প্রিপারেশন নেওয়া শেষ হয়ে গেল, কারণ আপনি জানলেন যে এই জিনিসটা আমার লাগবে, ওই জিনিসটা আমার লাগবে না। কিন্তু আপনি না জেনেই যদি বই খুলে পড়া শুরু করেন, সেটা কিন্তু আপনার কখনোই ফ্রুটফুল হবে না। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা ক্লাসগুলো কিভাবে করব। ক্লাসগুলো করবেন আপনি অবশ্যই লাইভে ক্লাস করার চেষ্টা করবেন, না পারলে আপনি রেকর্ডেড ক্লাস করবেন। আপনি ক্লাস করার শেষে বই, মেন্টর যে বইটা পড়তে বলবে রেসপেক্টিভ ক্লাসের, আপনি সেই বইটা একবার রিডিং দিবেন এবং দেখবেন আপনি ক্লাসের সাথে কোন জিনিসগুলো বুঝতেছেন না। যে জিনিসটা বুঝবেন না সেটা আবার রেকর্ডেড ক্লাস করে নিবেন, অথবা মেন্টরকে জিজ্ঞেস করবেন। চ্যাট বক্সে আমরা সবসময় রেগুলার থাকি, আমরা দেখা যাবে আপনাদের ভয়েস মেসেজ দিয়ে হলেও সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, বা পরবর্তী ক্লাসে হচ্ছে আপনি মেন্টরের কাছ থেকে সেটা জেনে নেবেন। এরপরে আপনার নেক্সট স্টেপ হচ্ছে বোঝা হয়ে গেলে এখন আপনার মুখস্থের বিষয়। যে জিনিসগুলো দেখবেন যে মেন্টর ইনফিনিটি স্টার বলে দিয়েছে, অর্গানিজম বলে দিয়েছে, চার্ট করবেন, নোট করবেন, মুখস্থ করবেন, ওই কাজটা আপনি তখন সেরে ফেলবেন, আপনার পড়া মুখস্থ করে ফেলবেন। এখন আপনি ধরেন ক্লাস করলেন, পড়লেন, পড়া মুখস্থ করলেন, আপনার হচ্ছে তারপর ক্লাস টেস্ট পরীক্ষা আপনি দিয়ে ফেললেন। এটা ধরেন আপনার, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে আপনি চেষ্টা করবেন একটা ক্লাস 2 থেকে 3 বার আপনি রিভাইজ করবেন নেক্সট ক্লাসের আগে, এবং ক্লাস টেস্ট পরীক্ষা অবশ্যই দিবেন। যখন ক্লাস টেস্ট পরীক্ষা আপনি দিবেন তখন আপনি আপনার ইভালুয়েশন করতে পারবেন। না দিলে আপনি কিছুই বুঝবেন না, কতটুকু পড়া হয়েছে, কি মনে থাকতেছে আর কি মনে থাকতেছে না। যেটা মনে তো থাকতেছে সেটা আর আমার দেখার দরকার নেই, যেটা মনে থাকতেছে না ওইটা আমি ডেইলি রিভিশন দিব। এরপরে আসেন যখন আপনি ক্লাস টেস্ট পরীক্ষাটা দিয়ে ফেললেন, ধরেন আপনি 20-এ 18 পেয়েছেন, আমাদের 20 মার্কসের ক্লাস টেস্ট গুলো হয়, 18 পেলেন, 2 মার্কস কম পেলেন, আপনি তো মহা খুশি, মেন্টরও মহা খুশি, কারণ তার সে অনেক ভালোভাবে বুঝাইতে পারছে, আপনিও ভালোভাবে পড়ে বুঝে সুন্দর করে পরীক্ষা দিচ্ছেন। এখানেই কিন্তু শেষ না, কারণ যেই 2 মার্কস আপনি পান নাই সেটা কি, স্ট্রিমটা কি ছিল, এসবি এর অপশন গুলো কি ছিল, কেন আপনার ভুল হলো, কোন অ্যান্সারটা সঠিক, সেইটা সাথে সাথে দেখে নেওয়া, তাহলেই আপনার প্রিপারেশন কমপ্লিট হবে। আর না হলে ওই যে 2টা নাম্বার আপনি ভুল করছেন ওটা আর দেখলেনও না, খেয়ালও করলেন না, আপনি 18তেই খুশি হয়ে গেলেন, তাহলে হবে না। ওই স্ট্রিমটাই যদি আপনার হলে আসে আপনার মাথায় আর ওই জিনিস থাকবে না, কারণ আপনি রিচেক করেন নাই, ওটা কারেকশন করে রাখেন নাই। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই একটা ভুল করে, সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে কোয়েশ্চেন আর ওইভাবে মিলায় না, কারেকশন করে নেয় না। সবাই কারেকশন করে নেবেন কি ভুল হয়েছে, আর যদি না বুঝেন, আপনি যদি কনফিউশন লাগে, অবশ্যই মেন্টরকে সেটা নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এইভাবে করে আপনি একটা লেকচার শেষ করবেন। এবং কিছু কিছু লেকচার থাকে আমাদের কন্টেন্ট একটু ছোট থাকে, কিছু কিছু লেকচার একটু পড়া বেশি থাকে, কিছু ক্লাস একটু ছোট থাকে, এরকম করে থাকতে পারে বা এরকম করে থাকে। ধরেন আজকের পড়াটা একটু সহজ, আজকে 3টা 4টা ডিজিজের পড়া হচ্ছে সহজ। আচ্ছা, আপনার 3 দিনেই ধরেন ওই লেকচারটা পুরো পড়া হয়ে গেলে, রিভিশনও আপনি একদিনে দিয়ে ফেললেন, আপনার মনে হলো এটা আমার হয়ে গেছে পড়া, তাহলে সপ্তাহের বাকি 4 দিন কি করবেন? আমরা ঘোরাফেরা করব, দাওয়াত খাবো, বেড়াইতে যাব? না, সেটা আমাদের করা যাবে না, যেহেতু আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা ইনশাল্লাহ এইবার এই গাইডলাইন গুলো ফলো করে সিনেক্স মেডিকেল একাডেমির আমরা একটা লক্ষ্যে পৌঁছাবো, এবং ইনশাআল্লাহ আমরা এইবার আমরা পার্ট 1 পাস করার চেষ্টা করব। যদি আল্লাহ আমাদের সহায় হন, আমরা আমাদের শতভাগ চেষ্টা করব এবং আমরা আমাদের 100% দিব। তাহলে কি আমাদের সেই 4টা দিন নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে না। আমরা সেই 4টা দিন কি করব, আমাদের আগের যে লেকচার গুলো আছে, আগের যে শীট আছে, সেই আগের লেকচার গুলো আমরা একটু একটু করে ওই 4 দিনে রিভিশন দেব। তাহলে কি হবে, আমি পড়ার কন্টিনিউশনের মধ্যে থাকবো, আমার একঘেয়েমি লাগবে না যে একই জিনিস পড়তেছি।
একই জিনিস পড়তেছি, সেটা আমার কনফিউশনও লাগবে, মানে একঘেয়েমিও লাগবে না, বোরিংও লাগবে না। আমরা আগের শিটগুলো একটু ডেইলি একটা একটা করে শিটগুলো হচ্ছে আমরা একটু রিভাইজ করব। ম্যাম আপনার সেশনটা কি শেষ? আচ্ছা, একটু মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে বললাম যেটা, যে ওইভাবে করে আপনি ওইভাবে ক্লাসগুলো করবেন আর পড়া রিভিশন দিবেন। আজকে আমার সেশনটা এই পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের গাইনি ফ্যাকাল্টি বিষয়ে, গাইনি এফসিপিএস এবং এমএস বিষয়ে। আর হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা এখন থাকলে করতে পারেন, অথবা এর পরেও যদি কোনো কিছু মনে হয় যে এই পরীক্ষাটা কেমন, ওই পরীক্ষাটা কেমন, আমাদের গ্রুপে ট্যাগ করেও হচ্ছে আপনি কোশ্চেন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার প্রেজেন্টেশনটা শোনার জন্য, বা কথাগুলো শোনার জন্য এবং প্রেজেন্টেশনটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমাদের সেশনটা শেষের দিকে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। আচ্ছা, আমাদের একজন কোশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম, গাইনি কম্বাইন্ড উইকলি কয়টা ক্লাস থাকতে পারে? গাইনি কম্বাইন্ডে আমাদের উইকলি বেসিক ক্লাসটা হবে বৃহস্পতিবার, আর হচ্ছে আমাদের ডিসেম্বর ক্লাসটা অন্য একদিন আর কি। আমাদের আগামীকাল হচ্ছে শুরু হবে মানডে, সোমবার হবে ডিসি তত্ত্ব ক্লাস। হ্যাঁ, প্রত্যেক উইকলি একটা, আর বেসিক হবে বৃহস্পতিবার। এই 2 দিন হবে। সবাই যার যার বেসিক গ্রুপে বেসিকের লিঙ্কটা পেয়ে যাবেন, আর হচ্ছে ক্লিনিক্যাল গ্রুপে ক্লিনিক্যাল এর লিঙ্কটা পেয়ে যাবেন। আর যারা মেডিসিন ফ্যাকাল্টি আছেন তারা শুধুমাত্র মেডিসিন ডেভিডসনের যে গ্রুপটা দেওয়া হয়েছে আপনাদের, ওই গ্রুপে রেগুলার ক্লাসের লিঙ্কগুলো আপডেট পাবেন। আর হচ্ছে আমাদের লং ব্যাচ যেটা দেওয়া হয়েছে মেডিসিনের জন্য, সেটা হচ্ছে বেসিক ক্লাসগুলো শেষের দিকে হবে, তখন ওইখানে লিঙ্কগুলো দেওয়া হবে। আর সকল শিডিউল আমাদের যার যার ব্যাচ ওয়াইজ গ্রুপগুলোতে পেয়ে যাবেন। হ্যাঁ, আর কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে নক করতে পারেন, যে কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপে আমাদের হেল্পলাইন নাম্বারে। কম্বাইন্ড এক্সিকিউটিভ হিসেবে আমি আছি, নাজমুল সাকিব এবং হৃদয় হোসেন। হুম, আমার নাম্বারটা হচ্ছে 01896 399 833। আর হৃদয় ভাইয়ের নাম্বার হচ্ছে 01978 3033 85। হ্যাঁ, যে কোনো বিষয়ে আমাদের নক দিবেন, আমরা সর্বক্ষণিক আপনাদের সাপোর্টের জন্য আছি ইনশাল্লাহ। আর যার যার ফ্যাকাল্টি ওয়াইজ আলাদা আলাদা ওরিয়েন্টেশন আগে অল কিছু হয়ে গেছে, আর সামনে হলে আমরা আপনাদের লিংক সেন্ড করে দেওয়া হবে। ফ্যাকাল্টি ওয়াইজ ওরিয়েন্টেশন গুলো করে নেবেন। আর ডার্মাটোলজি নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেটা আমাদের আগামীকাল ডার্মাটোলজি ওরিয়েন্টেশনটা, সেখানে আপনারা জয়েন হবেন, লিংক সেন্ড করে দেওয়া হবে আজকেই, সেটা পেয়ে যাবেন। আর ইএনটির ওরিয়েন্টেশন হবে আগামী 16 তারিখ, 16 জানুয়ারি। সেখানেও ইএনটি ডিটেলস পেয়ে যাবেন সব ধরনের। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। টাইমটা হচ্ছে আমাদের ক্লাসগুলো ভেরি করে বিভিন্ন সময়ে, মেন্টরদের শিডিউল আমাদের আগে থেকে আসলে অতটা আগে নেওয়া সম্ভব হয় না, মেন্টররা খুবই বিজি থাকে তো আমাদের। তো স্যারদের ম্যামদের টাইমটা আমরা আসলে আগের দিন আহ, মানে ফাইনাল করতে পারি। ওনারা আসলে এত আগে অতটা টাইম দিতে বলতে পারে না, পারলেও হয়তো দেখা যায় শিডিউল বিপর্যয় হয়। তো এক্ষেত্রে আমরা ইভিনিং আওয়ারটাই সবাইকে ফাইনালাইজ করে দিয়েছি মেন্টরদের, ওনারা ইভিনিং আওয়ারেই ক্লাসগুলো নেয়। বেসিক ক্লাসগুলো সন্ধ্যা 6টা 7টা এই টাইমে শুরু হয়। আর ক্লিনিক্যাল ক্লাসগুলো যার যার ফ্যাকাল্টি ওয়াইজ মেন্টররা টাইম দেয়, এটাও ইভিনিং আওয়ারই হয়। তবে কিছু কিছু ফ্যাকাল্টির ক্লাসগুলো বিকেলের দিকে হয়, 3টা 4টা, যেমন ডার্মাটোলজির ক্লাসগুলো 3টা বা 4টার দিকে শুরু হয় আর কি, ক্লিনিক্যাল গুলো। হ্যাঁ, মেডিসিনের ক্লাসগুলো হবে সন্ধ্যার দিকে, ইভিনিং আওয়ারে। তো আপনারা যার যার ফ্যাকাল্টি ওয়াইজ ওই দিন লাইভ ক্লাসের লিংক প্রত্যেকটা গ্রুপেই পেয়ে যাবেন লিংকগুলো। আর এসএমএস ও পাবেন আপনারা। হ্যাঁ, তো এসএমএস যদি কোনো বাই ডিফল্ট টেকনিক্যালি কোনো সমস্যার কারণে এসএমএস না পান, আপনারা জাস্ট শিডিউল ওয়াইজ গ্রুপগুলো একটু চেক দিবেন, যেদিন যেই ক্লাসটা ওদিন ওই আগের দিন চেক দিবেন, পেয়ে যাবেন। আর যে কোনো বিষয়ে আমাদের নক করবেন, আমরা তো আছি ইনশাল্লাহ।
আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা করতে পারেন চ্যাট বক্সে অথবা মাইক অন করে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের সেশনটা শেষ করতে পারি এখানে, ওরিয়েন্টেশন গাইডলাইন সেশনটা। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।